সেটাই সেটাই ক্যাটাগরির মধ্যে কোনো ইনফরমেশন না, ক্যাটাগরির মধ্যে আপনি বাইরে থেকে কোনো ইনফরমেশন পাবেন না, ক্যাটাগরির মধ্যে সবসময় ইনফরমেশন গুলো ভেতর থেকে নিতে হয়, ইনফরমেশন গুলো ভেতরে থাকে। ই কমার্স ওয়েবসাইটের এসিও একটু আলাদা, বুঝতে পারছেন? ই কমার্স ওয়েবসাইটের এসিও চলে হচ্ছে ক্যাটাগরির উপরে, আর হোম পেজে কিছু কন্টেন্ট বসাতে হয়, বাট ওই ক্যাটাগরির কন্টেন্ট গুলো ভেতরে বসানো থাকে এবং ওইখান থেকে আমরা র্যাঙ্ক মেট দিয়ে ভেতর থেকে অপটিমাইজ করি। তো এটা হয়তো বা আপনাদের এই ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যালি এভাবে দেখানো সম্ভব হবে না, বাট আপনারা যখন আমার সাথে ইন্টার্নি করবেন তখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি ই কমার্স ওয়েবসাইটের এসইও করে দেখাবো, হ্যাঁ, এবং আপনাদের দিয়েও করাবো। তো তখন আপনারা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন যে ই কমার্স সাইটের এসইও। সোশ্যাল বুক মার্কিং তো আপনাদের বলছি হোম পেজের জন্য করতে, হোম পেজের জন্য আগে শেষ করেন। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা যে ওয়েবসাইটটার কাজ করব এই সাইটের কাজগুলো আবার আমার জন্য হবে, ঠিক আছে? এগুলো আবার আমার নিজের সাইটের জন্য করে দিবেন আপনারা, ঠিক আছে? এই আপনাদের এক একটা ব্যাচ থেকে এক এক রকমের কাজ আমি করাই নিছিলাম হচ্ছে। আপনাদের আরেকটা ব্যাচ, এর আগে আরেকটা ব্যাচ ছিল, এই ওইটা কমিউনিটি ব্যাচ ছিল, ওদের দ্বারা আমার গ্রুপ বাই এসইও সাইট র‍্যাঙ্ক করাই নিছি। এই দেখেন আমার যে সাইটটা, গ্রুপ বাই এসইও টুলস। আচ্ছা, দিচ্ছি। এই যে গ্রুপ বাই এসইও টুলস বিডি লিখলে আমার সাইটটা কিন্তু ফার্স্টে আছে, হ্যাঁ। এই সাইটের কাজটা কিন্তু হচ্ছে এই আপনাদের মানে আগের ব্যাচ, মানে আপনাদের ব্যাচ শুরু হওয়ার আগের ব্যাচের স্টুডেন্টরা করে দিছে আমাকে। তো ওরা কিছু কিছু ব্যাকলিংক আমাকে করে দিছিল। আর সাইটটা যদিও ব্যাকলিংক খুবই অল্প, বাট যে কয়টা ব্যাকলিংক সব ওদের করা, ওদেরকে দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে করাই নিয়েছিলাম। তো এই সাইটের কাজ ওরা করছে। আপনারা আমার সাইটের কাজ করেন, যদি আমার সাইট গুগলে র্যাঙ্কে চলে আসছে, তারপরে আমার সাইটের, আমার যে ক্রিয়েটিভ নিলয় আছে না, ওই সাইটের কাজ আপনারা করেন, ঠিক আছে? হ্যাঁ, আর আপনাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা এরকম বাজে কেন? হ্যালো, শুনুন, আপনাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা তো বাজে কেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। কারণ হচ্ছে আমি ওই ইন্টার্নির সময় তো অ্যাক্টিভ পিপুলদের নিব, বুঝছেন? সো আপনারা তো থাকবেনই, পাশাপাশি আপনারা একটু চুজ করে দিবেন যে যদি কেউ অ্যাক্টিভ না থাকে বাট ইন্টারনেটে জয়েন করতে চায়, ওগুলো আমি নিব না, বুঝতে পারছেন? অবশ্য নিলেও লাভ নেই, কারণ হচ্ছে আমি এক সপ্তাহ পর্যন্ত ইন্টারনেটে আমি টাইম দিব, ওই এক সপ্তাহ পর্যন্ত কাজের গতি দেখবো আমি, বুঝছেন? যে কাজ কেমন করতেছে আর কেমন পারতেছে। তো ওইটা দেখলে আমি বুঝে ফেলবো যে এই স্টুডেন্ট হচ্ছে আমার ক্লাসে রেগুলার ছিল না, তো সেখান থেকে আমি ইজিলি তাকে বাদ দিয়ে দিতে পারবো। ইন্টারনেট থেকে তো আমি বাদ দিব, অনেক বাদ দিব। যেগুলো কাজ করতে পারবে না বা কাজ করতে না পারলে বাদ দিব না, কিন্তু না করলে বাদ দিব আর কি। আর যারা পারে না তারা কাজ করবে না, আর যারা কাজ পারে তারা কাজ মানে করতে না পারলেও চেষ্টা করবে বা আমাকে নক করবে, এটা দেখলে বুঝতে পারবো যে না, ঠিক আছে, সে কাজ বুঝে সে কাজ করবে। যাই হোক, তো এই যে পিডিএফ বইটা আমরা গতদিন অনেকটাই আগাইছিলাম, আমরা সোশ্যাল বুক মার্কিং দেখছি, আমরা ফোরাম পোস্টিং দেখছি, কোশ্চেন অ্যান্সারিং, হ্যাঁ, দেখে আমরা মোটামুটি লো কোয়ালিটির লিঙ্ক গুলা শেষ করে ফেলছি। এখন আমরা মিডিয়াম কোয়ালিটির লিঙ্কের মধ্যে চলে যাই। মিডিয়াম কোয়ালিটি লিঙ্কের মধ্যে আছে হচ্ছে ওয়েব 2.0, পেজ ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল ব্যাকলিং, ক্লাসিফাইড পোস্টিং, এই সমস্ত কাজগুলো হচ্ছে মিডিয়াম ব্যাকলিং ওয়েবসাইটের কাজ। তো এই ওয়েব 2.0 ডিরেক্টরি এগুলোর সাথে হয়তো আপনার পরিচিত নাও থাকতে পারেন, খুব স্বাভাবিক বিষয়। তো আমি আপনাদের সাথে এটা পরিচয় করাই দিচ্ছি। আমি দেখেন বলি, ওয়েব 2.0 প্রথমে আমরা একটু দেখব। তো ওয়েব 2.0 কি? আজকে আমাদের পুরো ক্লাস জুড়ে শুধু ওয়েব 2.0 হবে, কারণ ওয়েব 2.0 একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এক হচ্ছে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন অনেকে যে ভাই আমার তো পোর্টফোলিও ওয়েবসাইট নাই, আমার তো হচ্ছে কি বলে
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাই পার্সোনাল নিজের, তাহলে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে করব, তাহলে আমি এসইও কিভাবে প্র্যাকটিস করব, আমি ডিজিটাল মার্কেটিং কিভাবে প্র্যাকটিস করব, এই সমস্ত কোশ্চেন আপনি করতে পারেন। তখন একটাই সলিউশন, সেই সলিউশনটা হচ্ছে যে ওয়েব 2.0। আচ্ছা আপনি রেগুলার, ঠিক আছে, ওয়েব 2.0 সাইট, আপনি একটা ওয়েব 2.0 ওয়েবসাইট খুলে সেই সাইট দিয়ে আপনি এসইও প্র্যাকটিস করতে পারেন, সেই সাইট দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করতে পারেন, এভরিথিং আপনি যা চান সেটাই আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই সাইটের জন্য আপনি সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, ওয়েব 2.0 ওয়েবসাইট হচ্ছে আচ্ছা কি সেটা আগে বলি। ইন্টারনেটে দুই ধরনের ওয়েবসাইট আছে, একটা হচ্ছে ওয়েব 3.0 ভার্সনের ওয়েবসাইট, আর আরেকটা আছে হচ্ছে ওয়েব 2.0 ভার্সনের ওয়েবসাইট। ওকে, তো আমরা আগে দেখি ওয়েব 3.0 ভার্সনের ওয়েবসাইট কোনগুলো। ওয়েব 3 হচ্ছে থার্ড জেনারেশন ওয়েব। ওকে, তো এগুলো হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা বিভিন্ন টপ লেভেলের ডোমেইনের ওয়েবসাইট, এই সমস্ত ওয়েবসাইট গুলো হচ্ছে ওয়েব 3.0 ভার্সনের ওয়েবসাইট। তো এই বিষয়গুলোর সাথে আপনাদের পরিচিত থাকার কথা। আমি জানি না যে আপনারা এই জিনিসগুলো জানেন কিনা, কারণ এগুলো খুব কমন একটা ব্যাপার। যারা ইন্টারনেটে ঘোরাঘুরি করেন, যারা ওয়েব 2.0 ওয়েব 3.0 ভার্সন নিয়ে মানে ঘোরাঘুরি মানে ইয়ে করেন, পড়াশোনা করছেন, এই স্বাভাবিক বিষয়, এটা মানে করার কথা। এটা হচ্ছে ওয়েব 2.0 সাইট। ওয়েব 2.0 সাইট হচ্ছে ফ্রি ওয়েবসাইট, আর এগুলো হচ্ছে ফ্রি ওয়েবসাইট না, এগুলো এগুলো দিয়ে কোনো সাবডোমেইন খোলা যায় না। ওকে, এই সমস্ত ওয়েব 3.0 ভার্সন সাইট গুলো দিয়ে কোনো সাবডোমেইন খোলা যায় না, কিন্তু ওয়েব 2.0 ভার্সনের ওয়েবসাইট গুলো দিয়ে সবসময় সাবডোমেইন খোলা যায়। তো সাবডোমেইন গুলো দিয়ে যে সাইট গুলো আমরা খুলবো সেগুলো হয় হচ্ছে ফ্রি ওয়েবসাইট। ওকে, যেমন উদাহরণ দিয়ে আপনাকে আমি আমার নিজের যে ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটটাই আমি দেখাচ্ছি। ক্রিয়েটিভ বিডি ডট ব্লগ স্পট ডট কম। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ওয়েব 2.0 ভার্সনের ওয়েবসাইট, যেটা কিনা সাবডোমেইন দিয়ে করা, তাই না? এটা সাবডোমেইন না, তাহলে রুট ডোমেইন কোথায়? এর রুট ডোমেইন কোনটা? এখানে এখানে রুট ডোমেইন ব্লগ স্পট ডট কম, তাই না? এটা হচ্ছে রুট ডোমেইন বা মেইন ডোমেইন বা ডিরেক্টরি ডোমেইন, তাই না? আর এটা হচ্ছে কি? সাবডোমেইন। তাহলে এই ওয়েব 2.0 ওয়েবসাইট গুলো এরকমই হয় আর কি, হ্যাঁ, যে সাবডোমেইন ডট রুট ডোমেইন। ওকে, রুট ডোমেইন এইভাবে হয় আর কি, সাবডোমেইন ডট রুট ডোমেইন। ওয়েব 2.0 ভার্সনের সাইটগুলো এইভাবে হয়। তাহলে এখন চিন্তা করতে পারেন যে আমি এই সাইটটা তো খুব সহজে ব্লগ স্পট থেকে ফ্রিতে খুলে ফেললাম, কিন্তু এই সাইটটা হোস্টেড কোথায় থাকবে, এই সাইটটা হোস্টিং কোথায় হবে? কারণ ইন্টারনেটে যদি আমরা একটা ওয়েবসাইট খুলি, অবশ্যই সেই ওয়েবসাইটের একটা হোস্টিং প্রয়োজন হয়, তাই না? কারণ হোস্টিং মানে হচ্ছে ওয়েবসাইটের ফাইলগুলো রাখার জায়গা, তাই না? ওয়েবসাইটের কন্টেন্ট গুলো রাখার জায়গা, ওয়েবসাইটের সমস্ত বিষয়ে ডাটাবেজ রাখার জায়গা। তাহলে এই যে ওয়েবসাইটের ফাইল, ওয়েবসাইটের ডাটাবেস, ওয়েবসাইটের কন্টেন্ট, এগুলো আসলে কোথায় জমা থাকবে? এগুলো যদি আপনি এই ব্লগ স্পট সাবডোমেইন ব্লগ স্পটে যদি আপনি একটা ফ্রি ওয়েবসাইট খুলেন, তাহলে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো জমা থাকবে হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে। কারণ গুগল ড্রাইভে আপনারা জানেন যে যখন নতুন কোনো ড্রাইভ আমরা খুলি সেখানে 15 জিবি করে আমরা ফ্রি পাই, তাই না? আর আমার কাছে একটা মেথড আছে, একটা টেকনিক আছে, যে টেকনিক দিয়ে আমরা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে গুগল ড্রাইভকে আনলিমিটেড করে ফেলতে পারি, তাই না? যেমন এই যে আমার গুগল ড্রাইভটা কিন্তু আনলিমিটেড, এবং আমার প্রত্যেকটা জিমেইলের ড্রাইভ হচ্ছে আনলিমিটেড। সো আমি ইচ্ছা মতো যত খুশি তত ফাইল আমার গুগলের মধ্যে রাখতে পারবো, কখনো আমার গুগল ড্রাইভ শেষ হবে না। তো যাই হোক, তো আপনারাও আনলিমিটেড করে নিয়েন, তাহলে আপনাদের হোস্টিংটা অনেক ব্রড হবে, ঠিক আছে? তো এই যে সাইটের হোস্টটা হয় হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে। তারপরে ওয়ার্ডপ্রেস এর নাম শুনছেন, ডট ওয়ার্ডপ্রেস ডট কম, মানে ওই ওয়ার্ডপ্রেস না, আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করছি সেই ওয়ার্ডপ্রেস না, কিন্তু ওটা হচ্ছে আমরা যে সাইট দিয়ে ওয়ার্ডপ্রেস করছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা যে সাইটটা খুলছি ওই সাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে, তাই না? আমরা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করছিলাম, ড্যাশবোর্ড ক্রিয়েট করছিলাম, ওটা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে। বাট ওয়ার্ডপ্রেস ডট কম নামের আরেকটা মানে ওয়ার্ডপ্রেসেরই ভার্সন আছে, সেই ভার্সন দিয়ে আমরা ফ্রিতে ওয়েব 2.0 সাইট খুলতে পারি। তখন ওয়েবসাইটের চেহারা হবে কেমন? ক্রিয়েটিভ নিলয় বিডি ডট ওয়ার্ডপ্রেস ডট কম এরকম হবে। তারপরে এরকম আরো অনেক সাইট আছে, উইবলি নামের একটা সাইট আছে যেখান থেকে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়। তখন সেই সাইটের
কথা সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। তো টামলার, এটা হচ্ছে টামলার.কম। তো টামলার একটা সোশ্যাল মিডিয়া প্লাস একটা ওয়েব 2.0 হোস্টেড ওয়েবসাইট। ওকে? আচ্ছা, আমার কথা এখন কি ক্লিয়ার? হ্যালো? হ্যালো? আচ্ছা, ওই আমার হেডফোনটা মনে হয় একটু প্রবলেম হয়েছে, যার কারণে কথাটা একটু ইয়ে হচ্ছে, শুনতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, হোক। তো এই বাংলা হচ্ছে একটা ওয়েব 2.0 হোস্টেড ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে থেকে আমরা ফ্রিতে অনেকগুলো অনেকগুলো ওয়েবসাইট খুলতে পারবো। ওকে? আর পাশাপাশি টামলার কিন্তু একটা সোশ্যাল মিডিয়াও। ওকে? টামলার একটা সোশ্যাল মিডিয়াও। তো টামলারকে অনেকে সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করে। আবার টামলারকে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, সরি, সোশ্যাল বুকমার্কিং সাইট হিসেবেও কিন্তু একে ব্যবহার করা যায়। এখানে ওইরকম সোশ্যাল বুকমার্কিং মতো অ্যাড লিংক অপশন কিন্তু এখানে আছে। তো এরকম অনেকগুলো ওয়েব 2.0 ভার্সনের ওয়েবসাইট আছে, যে ভার্সনের ওয়েবসাইট গুলো থেকে আমরা ফ্রিতে ওয়েবসাইট খুলতে পারবো, এবং ওয়েবসাইট গুলো চেহারা দেখতে এরকম হবে। তো আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে ব্লগ স্পট দিয়ে একটা সাইট খুলে দেখি। হ্যাঁ? তো বাকি যে সাইট গুলো থাকবে ওই সাইট গুলো খোলার দায়িত্ব হবে হচ্ছে আপনাদের। ওকে? তো এই ব্লগ স্পট, এই যে আমার যে সাইটটা দেখতেছেন, এই সাইটটার কিন্তু এটা কিন্তু একটা থিম। এটা ব্লগ স্পটের একটা থিম। এই থিমটা আমি এডিট করছি, এখান থেকে এডিট করে আমি থিমটা এরকম বানাইছি আমার মতো করে। হ্যাঁ? সো আমি যদি এখানে blogspot.com উঠাই দিয়ে .com এ রিডাইরেক্ট করে দিই, তাহলে কিন্তু আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে আমার এই ওয়েবসাইটটা আমি ফ্রিতে খুলছি। এটা আপনি কখনোই ধরতে পারবেন না। ওকে? সো আহ এটা হচ্ছে ব্লগ স্পট দিয়ে সাইট বানানোর মজা। ঠিক আছে? ব্লগ স্পট দিয়ে সাইট বানানোর মজা। এবং আপনার কল্পনা করতে পারবেন না যে ব্লগ স্পট দিয়ে প্রফেশনাল ওয়েবসাইট বানানো যায়। একবারে ফুল প্রফেশনাল ওয়েবসাইট বানানো যায়। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে যেমন ওয়েবসাইট বানাবো, আপনাকে ব্লগ স্পট দিয়ে আমি সেম ওয়েবসাইট বানায় দিতে পারবো কোডিং করে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এক কাজ করি, আমরা একটু ব্লগ স্পটের মধ্যে চলে যাই, গিয়ে আমরা একটু দেখে আসি যে ব্লগ স্পটের ওয়েবসাইট গুলো দেখতে কেমন হয় বা কিভাবে করে এই সমস্ত জিনিসগুলো। ওকে? তো এখান থেকে আমি কি করব, জাস্ট আপনার প্রথমে জিমেইল এর মধ্যে লগ ইন থাকতে হবে, তারপর এখানে ব্লগারে ক্লিক করবেন। ওকে? আমি যা যা বলতেছি সমস্ত কিছু কিন্তু আমার যে এখানে লেখা আছে, ওয়েব 2.0 কি, ওয়েব 2.0 হচ্ছে ব্লগ সাইট, সোশ্যাল মিডিয়া সাইট। এই সাইটগুলোতে ফ্রি অ্যাকাউন্ট করতে দেয় এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। আর আপনি আপনার সাইটের জন্য ওয়েব 2.0 করে আপনার সাইটের র্যাঙ্ক বাড়াতে পারবেন। আগে আমরা ওয়েব 2.0 সাইট বানানো দেখি, পরবর্তীতে আমরা ব্যাকলিংক নিয়ে চিন্তা করব। ঠিক আছে? আর এটা করার উদ্দেশ্য কি, ওয়েব পয়েন্ট সাউন্ডে একটু প্রবলেম হবে, কিছু করার নাই, কারণ হচ্ছে আমার হেডফোনটাতে আছে সমস্যা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে ওয়েব 2.0 সাইট গুলো কিভাবে খুঁজে বের করবো সেটা এখানে বলা আছে। এটা সুন্দরভাবে পড়ে নেবেন পুরোপুরি। এ টু জেড এটা পড়ে নেবেন ওয়েব 2.0 কিভাবে কাজ করে। এটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, এটা পরে আসতেছি। এই ওয়েব 2.0 একবারে সুন্দরভাবে পড়বেন, পুরোটা পড়বেন। ঠিক আছে? আর আমি প্র্যাকটিক্যালি করে দেখাই দিচ্ছি। তো ব্লগ স্পটে থেকে এই ব্লগার সেকশনের মধ্যে আসতে পারবেন না এরকম লোক মনে হয় আমার জানা মতে নাই। তো আসার পরে ব্লগারে একটা প্রোফাইল খুলবেন। একটা প্রোফাইল খোলার পরে আপনাদের এরকম ড্যাশবোর্ড আসবে না। আপনাদের আসবে হচ্ছে এইরকম। ক্রিয়েট এ নিউ ব্লগ অপশন পাবেন আপনারা। যখন ব্লগারে একটা প্রোফাইল খুলবেন তখন ক্রিয়েট এ নিউ ব্লগ অপশন পাবেন। তো সেখান থেকে একটা ব্লগ আপনারা খুলে নেবেন ব্লগ স্পটের মধ্যে
থেকে একটা ব্লগ খুলে নেবেন। ব্লগটা খুলে নেওয়ার পরে এই ক্রিয়েটিভ নিউ ব্লগে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের টাইটেল দেবেন, কি ধরনের ব্লগ, কি ধরনের ওয়েবসাইট আপনি খুলতে চাচ্ছেন। ওকে, তো আমি এখানে যে কোনো একটা ওয়েবসাইটের টাইটেল দিই। টাইটেল দেওয়ার আগে আমাকে আগে একটু ডোমেইনটা সিলেক্ট করতে হবে। ওকে, আমি এখানে একটা ডোমেইন দিই, সার্চ ANJINE, এটা হবে? হবে না। ওরে আল্লাহ, ডোমেইন ইজ নট অ্যাভেলেবল। অনেক সময় কিন্তু অ্যাভেলেবল থাকে না, ঠিক আছে? সার্চ ইঞ্জিন বার্ড নামটা অনেক পপুলার, এই কারণে এটা নাই। আচ্ছা, আমি একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে? এখানে দিলাম বেস্ট এসইও পডকাস্ট। এটা হচ্ছে সাইটের টাইটেল, আর এটা হচ্ছে সাইটের ইউআরএল, ডোমেইন। হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো থিম সিলেক্ট করে আপনি ব্লগটা ক্রিয়েট করতে পারেন। আর ডিফল্টে একটা থিম তো সিলেক্ট হয়েই যাবে। তো যে কোনো থিম ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করবেন, সাথে সাথে একটা ব্লগ খুলে যাবে এই blogger.com থেকে। হ্যাভ টু ওয়েট সাম টাইম। তো এই যে দেখেন খুলে গেল বেস্ট এশিয়া নিউজ এন্ড পডকাস্ট এই নামে একটা ব্লগ স্পট আমি খুলে ফেললাম। আমি এখন ভিউ ব্লগে ক্লিক করি, ক্লিক করে দেখি ওয়েবসাইটটা কেমন হলো। দেখেন এই যে এরকম হয়েছে। হ্যাঁ, আমি বলছিলাম যে ওয়েবসাইট গুলোর চেহারা হবে এরকম, সাবডোমেইন ডট রুট ডোমেইন, তাই না? এটা হচ্ছে রুট ডোমেইন ব্লগ স্পট। যত ওয়েবসাইটই খুলেন না কেন ডট ব্লগ স্পট ডট কমই থাকবে। ওকে, আর সাবডোমেইন তো এই যে আমার ইচ্ছে মতো দিতে পারবো, আমি আমার ইচ্ছে মতো সাবডোমেইন চেঞ্জ করতে পারবো, আমার যা মন চায় আমি তাই দিব এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখেন ওয়েবসাইটটার চেহারা এরকম এখন এরকম আছে। তো আপনাদের কি মনে আছে যে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের থিম চেঞ্জ করে দেখাইছিলাম অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে থেকে? তো ঠিক ব্লগেরেও ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ড্যাশবোর্ড চলে আসছে, দেখছেন? আমি যেমন ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড পাইছিলাম, মনে আছে? ফার্স্টে কিন্তু ওয়ার্ডপ্রেসের সেকশন ছিল, ড্যাশবোর্ডের নিচে পোস্ট সেকশন ছিল। ঠিক ব্লগারেও দেখেন এখানে পোস্ট সেকশন আছে। তো এখান থেকে আপনি নতুন নিউ পোস্ট করতে পারবেন। এটা হচ্ছে স্ট্যাটস সেকশন, মানে স্ট্যাটিস্টিক্স সেকশন। হ্যাঁ, তো এই স্ট্যাটিস্টিক্স সেকশনের মধ্যে থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কেমন পেজ ভিউ হচ্ছে আজকে সারাদিনে, কালকে কেমন হয়েছিল, ট্রাফিক গুলো কোথা থেকে আসতেছে আপনার সাইটে, এই সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এটা ট্রাফিক, সবকিছু ট্রাফিক, এটা কমেন্ট, আপনার এই ব্লগের পোস্টে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্ট গুলো এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আর্নিং। তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আপনাদের এই ওয়েবসাইটটা যদি খুব বেশি পপুলার হয়ে যায়, বা এই ওয়েবসাইটে যদি আপনি 20 থেকে 30টা আর্টিকেল ক্রস করেন এবং সেই আর্টিকেল গুলোতে যদি আপনার ধীরে ধীরে ভালো ভিজিটর হয়, তখন আপনি এট এ টাইম আপনি ওয়ার্ডপ্রেস এই সাইটটার জন্য গুগল অ্যাডসেন্স এর কাছে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেহেতু গুগলের এটা যেহেতু ব্লগ যেহেতু গুগলেরই প্রোডাক্ট, আবার গুগল অ্যাডসেন্স গুগলেরই প্রোডাক্ট, তো দুইটা জিনিস কম্পারিজন করলে দেখবেন যে অনেক অ্যাডভান্টেজ পাবেন গুগলের কাছ থেকে। ঠিক আছে, অনেক অ্যাডভান্টেজ পাবেন। এবং এই সাইট থেকে আপনার অ্যাডসেন্স পেতে খুব বেশি সমস্যা হবে না। দেখবেন যে অন্য সাইট থেকে যদি অ্যাডসেন্স অ্যাপ্লাই করে পেতে আপনার 7 দিন সময় লাগে, এটাতে দেখবেন যে আপনি 3 দিনে অ্যাডসেন্স পেয়ে গেছেন। ঠিক আছে, এই সবই তো গুগলের প্রোডাক্ট, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে earning section, তারপর এটা হচ্ছে
পেজের সেকশন। তো এই পেজ সেকশন নিয়ে আর তো আর কিছু বলতে হবে না, কারণ আপনাদের ওয়ার্ডপ্রেসে অনেক সুন্দরভাবে দেখাইছিলাম যে পোস্ট কিভাবে করতে হয়, ওয়ার্ডপ্রেসে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। ঠিক ওয়ার্ডপ্রেসে আমরা পেজ ক্রিয়েট করছি। ভেঙে ভেঙে আসতেছে? সবাই কি একই শুনতেছেন নাকি? আহ কি ব্যাপার এত নেটওয়ার্কের? আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা আপনারা মিট করেন সবাইকে। হ্যালো। ঠিকই তো আছে। আপনারা একটু সাউন্ড বাড়ায় রাখেন আপনাদের ডিভাইসের। আচ্ছা। হুম হুম, বলেন। ওইটা নেটওয়ার্ক, ওইটা অন্য কিছু না। ওইটা হবে, ওটা খুব স্বাভাবিক বিষয়। হুম। ওইটা নেটওয়ার্ক ছাড়া কিছুই না। ওইটা নেটওয়ার্ক ছাড়া কিছুই না। আর হচ্ছে রেকর্ড আছে, এত চিন্তা করা লাগবে না আপনাদের। আমি রেকর্ড দিয়ে দিচ্ছি এখনই, এই যে ক্লাসটা শেষ হতে হতে আমি রেকর্ডটা পাঠাচ্ছি আপনাদের। ওকে। তো এই যে এটা হচ্ছে ব্লগের ব্লগটা আমি খুললাম, আর এটা হচ্ছে পেজ সেকশন। তো এই পেজ সেকশন কি, পেজ সেকশন কিভাবে কাজ করে, এটা ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে দেখাইছি আমি। সো এই পেজ সেকশন নিয়ে কারোর কোনো কমপ্লেইন থাকবে না। এটা হচ্ছে লেআউট সেকশন। লেআউট হচ্ছে যে আপনার যে থিমটা থিমটা নিছেন, এই থিমের মধ্যে কোথায় কোন জিনিস আছে, এবং এখান থেকে আপনি এডিট করতে পারবেন, মানে সেকশন গুলো এডিট করতে পারবেন। এটা হচ্ছে থিম সেকশন। এই থিম সেকশনের মধ্যে থেকে আপনি এই পুরো থিম চেঞ্জ করতে পারবেন। আমরা যেমন ওয়ার্ডপ্রেসের থিম সেকশন থেকে আমরা অ্যাড নিউ থিমে গিয়ে থিম চেঞ্জ করতাম, ঠিক সেম ভাবে আমরা এই থিম ব্লগারের থিমের এই সেকশন থেকে আমরা থিম চেঞ্জ করতে পারবো। কিন্তু এখানে দেখেন অ্যাড নিউ থিম অপশন নাই, এখানে হচ্ছে ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে থিম চেঞ্জ করার অপশন হচ্ছে ব্যাকআপ এন্ড রিস্টোর। ওকে। তো এই যে এইখান থেকে আমরা থিমের ফাইলটা চুজ করে আপলোড করে দিলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে সহজ মাধ্যম। আর কঠিন মাধ্যমটা আপনাদের আমি দেখাবো। আমি সহজ মাধ্যমটা তো দেখাই দিলাম। কঠিনটাতে আমি কাজ করব। ঠিক আছে? এই যে এখানে আমি এডিট এসটিএমএল থেকে কাজ করব। তো এখন কথা হচ্ছে যে আমাকে একটা ভালো থিম চুজ করতে হবে এই সাইটের জন্য। তাহলে থিমটা কোথায় পাবো? এখানে সার্চ করব। আমি একটা সাইট আছে, এই সাইটের নাম হচ্ছে অড থিমস। oddthemes.com নামের একটা ওয়েবসাইট আছে। এখান থেকে আপনি সরি, আপনি ব্লগারের জন্য ফ্রি টেমপ্লেট নিতে পারবেন, এবং এখানে সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। ওকে। তো একটা আমি টেমপ্লেট দিয়ে আপনাদেরকে কাজ দেখায় দিই। সেই টেমপ্লেটটার একটু কাজ সহজ। যে টেমপ্লেটটার নাম হচ্ছে স্টাইলিশ নিউজ। এই যে টেমপ্লেটটা, হ্যাঁ, এই যে স্টাইলিশ নিউজ, এখানে ভিউ থিমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমরা ফ্রিতে ডাউনলোড করবো, এই যে রাইট সাইডে ফ্রি ডাউনলোড অপশন। হুম, বলেন। আচ্ছা, এই সাইট থেকে আমি থিমটা ডাউনলোড করতেছি। ঠিক আছে? আমি এই থিম ডাউনলোডের এই পেজটা সেভ করে রাখলাম। এখান থেকে আপনারা থিমটা নামাবেন। এই যে এই থিমটা আমরা চেঞ্জ করবো, এই জন্য আমরা একটা থিম ডাউনলোড করতেছি। এই থিমটা ডাউনলোড হয়ে গেছে মনে হয়, না হয়নি এখনো। ডাউনলোডে ক্লিক করি, সেভ দিলাম, হয়ে গেছে ডাউনলোড। এখন এই থিমটা আমরা ওপেন করি।
এখানে আসি, আসার পরে এই যে দেখেন থিমের এক্সএমএল ফাইল কোনটা, এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এটাও টেক্সট ডকুমেন্ট, টেমপ্লেট ফাইলটাই এটাও, আহ, এটা স্টেবল ডকুমেন্ট না। এই যে এটা আমি এডিট নোটপ্যাড প্লাস প্লাস করি, মেবি এটাই থিমের ফাইল। এই যে রাখছি, লিঙ্কটা দিয়ে দেবনি। আমি একটু এই এইচটিএমএল কোডটা দেখে নিই, এখানে এক্সএমএল শো করার কথা, বাট এখানে এক্সএমএল আমারটাতে শো করতেছে না অন্য কারণে। ঠিক আছে, এটা টেমপ্লেটের ফাইল, হ্যাঁ। তাহলে এই ফাইলটা এডিটর এইচটিএমএল এ ক্লিক করব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে নিবেন এটা। যদি নোটপ্যাড প্লাস প্লাস আপনাদের পিসিতে না থাকে, তাহলে এই যে এখান থেকে আপনারা ওপেন উইথ নোটপ্যাড দিবেন, তাহলেই হবে। এই যে নোটপ্যাড দিলেই হবে, ঠিক আছে। যদি নোটপ্যাড প্লাস প্লাস কারোর পিসিতে না থেকে থাকে তখন। আচ্ছা, তো আমি জাস্ট কোডটা কপি করলাম, করে এই যে থিমের এই সেকশনের মধ্যে আসলাম, আমি থিম সেকশনের মধ্যে আছি, এডিট এইচটিএমএল এ ক্লিক করব। ক্লিক করে এই যে আগের যে থিমের ফাইল ছিল এটা এখান থেকে পুরো সিলেক্ট করে কেটে দিব। দিয়ে এই যে নতুন যে ফাইলটা আমি আহ, নিলাম, এটা কপি করে নিয়ে এসে এখানে পোস্ট করে দিলাম, সরি পেস্ট করে দিলাম, হ্যাঁ। দিয়ে সেভ থিমে ক্লিক করলাম। সেভ থিমে ক্লিক করার পরে এখানে অর্নিংটা হাইড করে দিই। এখন এই পেজটা রিলোড দিই। কি রে, রিলোড নেয় না কেন? ওকে, দেখেন চেঞ্জ হয়ে গেছে না থিম? আগে থিম কি এরকম ছিল? আমি ইন্টারনেট চেঞ্জ করলাম যেন লাইনের স্পিডটা একটু বাড়ে। এখন মনে হয় ইন্টারনেটের, আমি ছিলাম না। এখন আমার ইন্টারনেট লাইন ঠিক আছে বাবা, আর সমস্যা নেই। ওকে, এখানে কি করছি বলেন তো? এই যে এই নতুন থিমের ফাইলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিছি, ঠিক আছে।
আর এখানে আগের যে ফাইলটা ছিল ওটা ডিলিট করে দিছি, দিয়ে সেভ থিমে ক্লিক করছি, করে পেজটা রিলোড দিছি, আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এই থিমটা চেঞ্জ হওয়ার পরে এখানে আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ফিচারগুলো, একটা ফিচার একটু ভালো লাগতেছে না, তাই না? একটা ফিচারও ভালো লাগতেছে না, বা এখানে দেখতে থিমটাকে খুব বিরক্ত লাগতেছে, এইখানে ট্রাভেলিং, রেস্টুরেন্ট, এই সমস্ত কথাবার্তা কেন থাকবে, তাই না? এগুলো সবকিছু চেঞ্জ করে ফেলবো আমরা। জাস্ট লেটেস্ট পোস্ট থাকবে, টেকনোলজি, রেস্টুরেন্ট, এগুলো কিছু থাকবে না, আমরা সব চেঞ্জ করে ফেলবো। তো এগুলো চেঞ্জ করার আগে আমরা একটু এই সাইটটার মধ্যে আম, কিছুটা মানে বিউটিফিকেশন করি। এই সাইটটাতে আমরা কিছু কন্টেন্ট আগে পাবলিশ করি, হ্যাঁ, তারপরে আমরা থিমের মধ্যে আসবো, আবার ব্যাক করবো। এই কন্টেন্ট দেওয়ার জন্য পোস্ট সেকশনের মধ্যে যেতে হবে, যে এখানে নিউ পোস্টে ক্লিক করতে হবে। তো মনে রাখবেন যে এটা ওয়েব 2.0 সাইট হতে পারে বা ফ্রি সাইট হতে পারে, বাট এই সাইটটা কিন্তু গুগলে র্যাঙ্ক করা সম্ভব। ওকে, এই সাইটটা গুগলে র্যাঙ্ক করানো সম্ভব। তো এই সাইটটার এখানে টাইটেল দিতে হবে, এখানে ডিসক্রিপশন দিতে হবে কন্টেন্টের। তাহলে এখানে আমরা একটা কন্টেন্ট পাবলিশ করি, এখানে একটা কন্টেন্ট পাবলিশ করি। কি কন্টেন্ট দেব? যে কোনো একটা কন্টেন্ট, যে কোনো একটা আর্টিকেল আমি নেই। সো ধরেন এই আর্টিকেলটা নিই, গেট এডুকেটেড অ্যাবাউট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সিম্পল। কন্টেন্টটা পাবলিশ করলাম। আর আপনারা একটু মনে রাখবেন, এই কন্টেন্টটা পাবলিশ করার সময় একটু খেয়াল রাখবেন যে কন্টেন্টটা যেন অপটিমাইজ করা থাকে। অপটিমাইজ বুঝতে পারছেন? টাইটেল ঠিক মতো আছে কিনা, হেডিং ঠিক মতো আছে কিনা, তারপরে হচ্ছে আপনার কি বলে, ইমেজ দিছেন কিনা, তারপরে হচ্ছে আপনি ফোকাস কিওয়ার্ডটা টাইটেলে বসাইছেন কিনা, ফোকাস কিওয়ার্ডটা কন্টেন্টের মধ্যে বসাইছেন কিনা, কোন হেডিং ব্যবহার করছেন কিনা পরে, আর হ্যাঁ, এই সব কিছু দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, তো এখানে দেখেন এই কন্টেন্টের মধ্যে কোনো হেডিং টেডিং নাই, এই কন্টেন্টটা জাস্ট এমনিতে একটা ঢালা কন্টেন্ট। তো আপনারা এখানে হেডিং গুলো দিবেন সুন্দরভাবে, কন্টেন্টের মধ্যে হেডিং দিবেন, সবকিছু দিবেন, হ্যাঁ, আর এখানে যেন থাকে এটা। তো এই কন্টেন্টটা আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট এখন এখানে একটা নতুন সেকশন নিচ্ছি, এই সেকশনটার মধ্যে আমি ইমেজ বসাবো সেই জন্য। ওকে, তাহলে ইমেজটা আমি নিয়ে আসি। ইমেজটা কোথা থেকে আনবো? ইমেজটা এখানে আমার ফটো স্টকের যে ওয়েবসাইট আছে এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসি। কারণ তো আপনারা এই সাইটের সাথে মনে হয় পরিচিত আছেন। এই সাইটটা থেকে যখন আপনারা নাম লিখে সার্চ করবেন, ধরেন আপনারা এসইও লিখে এখানে সার্চ করলেন, লিখে সার্চ করলে এখানে এসইও এর উপরে যত যত ইমেজ আছে সমস্ত ইমেজ চলে আসবে। তো যে কোনো একটা ইমেজ এখান থেকে নেবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিবেন এখান থেকে। ঠিক আছে, বা যেটা মনে হবে যে কন্টেন্টের সাথে যায় সেই জিনিসটা এখান থেকে নিবেন। আচ্ছা, আমি একটা জেনারেল খুব সিম্পল একটা ইমেজ নিলাম, এই যে এই ধরেন এটাই নিলাম। এখানে গেট ডাউনলোড লিংকে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করি, ক্লিক হেয়ার টু ডাউনলোড। ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ইমেজটা ডাউনলোড হওয়ার পরে এখানে আসলাম। আর ইমেজটা ডাউনলোড, ইমেজটা অনেক বড় ইমেজ বাবা, স্টক ইমেজ, তো স্টক ইমেজ জন্য এত বড়। এই ইমেজটাকে আমরা প্রথমে একটু রিনেম করে নিই। রিনেম করব হচ্ছে আমাদের কন্টেন্টের যে টাইটেল আছে সেই টাইটেলের যে কিওয়ার্ড আছে সেটা দিয়ে করব। ধরেন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটাকে দিয়ে ইমেজটাকে আমি রিনেম করলাম, ইমেজটাকে রিনেম করে নিলাম। রিনেম করার পরে ইমেজটাকে একটু ছোট করতে হবে, আসলে এত বড় ইমেজ হলে হবে না, একটু ছোট করি। সিলেক্ট অল, রিসাইজে ক্লিক করলাম, পিক্সেলটা এখান থেকে আমি কমাই দিই। ঠিক আছে, পিক্সেলটা মনে করেন যে এখানে আমি 1200 করে দিলাম, ইমেজটার রেশিও ছোট হয়ে যাবে, এত বড় ইমেজ আসলে অনেক।
জি বললাম। ইমেজটা বসে গেল। এখান থেকে ইমেজটাকে এক্সলার্জ করতে পারেন। এক্সলার্জ করে ইমেজটার উপরে ক্লিক যখন করবেন, এই দেখেন প্রপার্টি সেকশন আছে, প্রপার্টি সেকশনের মধ্যে গিয়ে ইমেজের অল্টার ট্যাগটা বসাই দিবেন, অল্টার ট্যাগের মধ্যে কিওয়ার্ড দিবেন, ঠিক আছে। এখন একটা জিনিস আমাকে কেউ প্রশ্ন করলেন না যে ভাইয়া টাইটেল দিলাম কিন্তু মেটা ডিসক্রিপশন কোথায়? ওয়ার্ডপ্রেসে তো মেটা ডিসক্রিপশন দেওয়ার জায়গা ছিল, সো ব্লগ স্পটে কেন থাকবে না? যেহেতু এই সাইটটাও এসইও করা সম্ভব, এখানে ইন্টারনাল এক্সটার্নাল লিংক দেওয়া সম্ভব, আপনি এটাকে চাইলে এক্সটার্নাল লিংক দিবেন, আমরা এখান থেকে লিংক নিব, একটু পরে নিচ্ছি লিংকটা, হ্যাঁ। তো এখান থেকেও তো আমাদের হচ্ছে ইয়ে করা সম্ভব, তো এটা কেন হচ্ছে না? এটাও হবে। আগে আমি এটাকে আগে সেভ করে নিই, সেভ করে আমি এখানে ব্যাক করব আবার এখানে। মেটা ডিসক্রিপশন কন্টেন্টের মধ্যে শো করানোর জন্য আপনাকে এখানে সেটিং এ আসতে হবে। সেটিং এ আসার পরে এই যে দেখেন, এখানে নিচের দিকে আছে ডিসক্রিপশনটা, সরি ওই ডিসক্রিপশন না, এটা ইউজার সেটিং, সার্চ প্রিসেন্সে আসতে হবে। হ্যাঁ, সার্চ প্রিসেন্সে এসে এই যে ডিসক্রিপশনটা এখান থেকে ডিজেবল করা আছে এটাকে ইনেবল করে দিবেন, ওকে। ইনেবল করে দিয়ে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, তাহলে কন্টেন্টের নিচে মেটা ডিসক্রিপশন অপশনটা চলে আসবে। এটা হচ্ছে ব্লগারের সেকশন। এই যে দেখেন এখন চলে আসছে এই যে সার্চ ডিসক্রিপশন, এখান থেকে মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিবেন, ওকে। তো এই যে ফার্স্ট কয়েকটা ওয়ার্ডে আমি নিয়ে দিয়ে দিলাম মেটা ডিসক্রিপশনের মধ্যে, ঠিক আছে। মেটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কন্টেন্টের মেটা ডেসক্রিপশন। খেয়াল করে দেখেন মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড আছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানেও টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে। তাহলে আমরা মোটামুটি অনেক কিছু অপটিমাইজ করে ফেললাম, জাস্ট এখানে আমরা একটা হেডিং দেইনি। হেডিংটা আসলে এটার মধ্যে দেওয়া যাবে না, কারণ এই কন্টেন্টটাই হেডিং ছাড়াই করা। বাট হেডিংটা দিলে খুবই ভালো হতো, তাহলে আমাদের এসইওর সবগুলো ইয়ে ফুলফিল হয়ে যেত আর কি। তো আমরা ইমেজ দিলাম, ইমেজে অল্টার ট্যাগ দিছি, টাইটেল দিছি, মেটা ডিসক্রিপশন দিছি। এখন এই কন্টেন্টের মধ্যে থেকে আমরা এক্সটার্নাল লিংক করব, ওকে। এক্সটার্নাল লিংক হিসাবে কি নিব? সে ধরেন এখানে আহ, এই যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস, এই কথাটাকে আমি হাইপার মার্ক করলাম, করে আমি আমার সাইটে ব্যাকলিংক নিব, ঠিক আছে। তো আমার সাইটে ক্রিয়েটিভ নিলয়, কপি লিংক অ্যাড্রেস, তারপর থেকে এখানে লিংকে ক্লিক করলাম, ক্লিক করে এটা এখানে সাবমিট করলাম, ওকে দিলাম। এটাকে একটু বোল্ড করে দিতে পারি চাইলে, একটু বোল্ড করে দিলাম, হ্যাঁ। দিয়ে এখন পাবলিশ করতেছি। আমি কিন্তু এক্সটার্নাল লিংক করছি, ইন্টারনাল লিংক এখনো করি নেই। আর ইন্টারনাল লিংক কিভাবেই করব, কারণ আমি তো মাত্র একটা কন্টেন্ট পোস্ট করলাম। দ্বিতীয় কন্টেন্ট পোস্ট করলে এই ফার্স্ট কন্টেন্টের সাথে সেকেন্ড কন্টেন্ট কানেক্ট করে ইন্টারনাল লিংক করতাম, ঠিক আছে। তাহলে আমি আরেকটা পোস্টও এখানে আবার করে ফেলি, আবার নিউ পোস্টে ক্লিক করি, একটা পোস্ট তো করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে যে এখানে আবার এডিটে যাই। এখানে এখানে রাইট সাইডে লেভেল নামের একটা অপশন আছে, লেভেল মানে হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে বলা হয় ক্যাটাগরি, ব্লগারে বলা হয় হচ্ছে লেভেল। তো এই ক্যাটাগরিটা হচ্ছে আমি এখানে এসইও দিয়ে দিলাম, ঠিক আছে। এসইও নামের ক্যাটাগরি এখানে আমি ক্রিয়েট করে দিলাম ক্যাটাগরিটা, ওকে। আচ্ছা, তো এখানে নিউ পোস্টে গেলাম, ঠিক সেম ভাবে আমি আরেকটা পোস্ট করব। বলেন। মিনিমাম 1000 ওয়ার্ড।
মাইক্রোফোন গুলো বন্ধ করেন। এখন আমি ইন্টারনাল লিংক করব, মানে একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট। ওকে, এখানে এসি স্ট্র্যাটেজি কথাটাকে ধরে আমি আমার ফার্স্ট কন্টেন্টকে লিংক দিলাম। ইন্টারনাল লিংক করার নিয়মই হচ্ছে এটা। ঠিক আছে, ঠিক সেম ভাবে এই কন্টেন্ট থেকে যেমন ওই কন্টেন্টকে লিংক দিছি, আবার ওই কন্টেন্টের মধ্যে থেকে একে লিংক দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, পরে দিচ্ছি, আগে এটাকে পাবলিশ করে নিই তারপরে। তাহলে একটা ইন্টারনাল দিলাম, আরেকটা দিতে হবে আমার এক্সটার্নাল। এক্সটার্নাল লিংকটা অবশ্যই আমার সাইটের জন্য আমি নিব, কারণ আমি এখানে ব্যাকলিংক করতে আসছি, আমি কন্টেন্ট দিয়ে লিংক নিতেই আসছি এখানে। এই ধরনের লিংককে বলা হয় কন্টেক্সচুয়াল লিংক। এখানে আমি একটা ভালো কিওয়ার্ড খুঁজে বের করি যেখান থেকে আমি আমার সাইটে এসইও নিতে পারবো। এই যে দেখেন, মাস্টার এসইও, এই কথাটাকে আমি ধরলাম, ধরে আমি আমার সাইটে লিংকটা নিয়ে নিলাম। এখন বলতে পারেন যে আমার কিওয়ার্ডটা হচ্ছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তাহলে আমি এইভাবে কিওয়ার্ড ঘুরায় ঘুরায় কেন লিংক নিচ্ছি, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে কেন লিংক নিচ্ছি? এটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমি যখন হুবহু কিওয়ার্ড দিয়ে যখন আমি র্যাঙ্ক, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করি, কোন ক্যাটাগরির মধ্যে পোস্টটা যাবে সেটা দিয়ে দিলাম। তা আমি যখন হুবহু কিওয়ার্ড দিয়ে ধরে আমি ব্যাকলিংক করব, তখন গুগলের ধরে ফেলার পসিবিলিটি অনেক বেশি। কারণ এটা দেখেন, আমি আমার সাইটের র্যাঙ্ক ইমপ্রুভ করার জন্য, আমার সাইটের র্যাঙ্ক ইমপ্রুভ করার জন্য আমি নিজেই ওয়েব খুলতেছি এবং সেই সাইটে আমি নিজেই কন্টেন্ট দিচ্ছি, নিজে কন্টেন্ট দিয়ে নিজেই আমার সাইটের জন্য ব্যাকলিংক নিচ্ছি। তো এই জিনিসটা যখন গুগল বুঝতে পারবে, অবশ্যই এটা আমার জন্য খারাপ। কারণ গুগল এই সমস্ত লিঙ্ক অর্গানিক ভাবে আসুক, এই সমস্ত লিঙ্ক মানুষ নিজে নিজে দিক, নিজে থেকে দিক, মানে ন্যাচারালি আসুক। আমার নিজে কিছু ক্রিয়েট করার দরকার নাই, এটাই গুগল চায়। ঠিক আছে? সো গুগলকে বুঝতে দেওয়া যাবে না যে এই ব্লগটা আমি নিজেই খুলছি। গুগল জানবে যে এই ব্লগটা অন্য কারোর, সেই ব্লগ এখানে কন্টেন্ট পাবলিশ করার সময় সেই কন্টেন্টের মধ্যে থেকে কোনো একটা লেখার মধ্যে আমাকে লিংক দিয়ে দিছে। এটাই গুগল জানুক। ঠিক আছে? সো এই জন্য আমি হুবহু কিওয়ার্ড এটার মধ্যে ব্যবহার করতেছি না, আমি কিওয়ার্ড ঘোরাচ্ছি। এই ধরনের কিওয়ার্ডকে বলা হয় অ্যাগ্রেসিভ কিওয়ার্ড, বা এই ধরনের ব্যাকলিংকে বলা হয় অ্যাগ্রেসিভ ব্যাকলিং। যে ব্যাকলিং গুলো দিয়ে আমি র্যাঙ্ক ইমপ্রুভ করব, কিন্তু গুগল বুঝতে পারবে না যে এই সাইটটা আমিই খুলছি। যখন আমি এখানে হুবহু কিওয়ার্ড ধরে ব্যাকলিং নিব, তখনই গুগল বুঝে ফেলতে পারে, সম্ভাবনা আছে, তখন কিন্তু আমার সাইটকে পেনাল্টি দেওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে? সো এখানে যে হুবহু কিওয়ার্ড দিতাম, তাহলে আমি কোন কিওয়ার্ড ব্যবহার করতাম?
এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটুকু ব্যবহার করতাম, কারণ এই কিওয়ার্ড দিয়েই তো আমি র্যাঙ্ক করার চেষ্টা করতেছি। তো আমি এই কিওয়ার্ডটা এখানে হাইপারমার্ক করতাম। আমি কেন শুধু এখানে মাস্টার এসইও কে আমি টার্গেট করলাম? সো এখানে ফুল কিওয়ার্ড দিবেন না কখনো, শুধু এসইও এক্সপার্ট অথবা শুধু বেস্ট এসইও এক্সপার্ট এই ধরনের জিনিসগুলো দিয়ে দিয়ে আপনাকে লিংক করতে হবে। হুবহু সেম কিওয়ার্ড কখনো ধরে ধরে এই ধরনের 1.0 লিংক করবেন না কখনো। এটা মাথায় রাখবেন অল টাইম। এটা আমার ব্লগের মধ্যে লেখা আছে। ওকে, তাহলে কন্টেন্টটা পাবলিশ করে দিচ্ছি। তাহলে দেখেন এটা হচ্ছে আমার সেকেন্ড কন্টেন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড কন্টেন্ট। তাহলে কাজ করি এই সেকেন্ড কন্টেন্টকে আবার ফার্স্ট কন্টেন্টের সাথে কানেক্ট করি ইন্টারনালি, তাই না? তাহলে কোন একটা জায়গায় দেখি আমি এই এসইও টিপস বা কিছু একটা লেখা আছে কিনা। আচ্ছা, এটাকেই ধরলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ধরেই আমি এখানে ইন্টারনাল লিংক করে দিই। আমার পোস্টেরই একটার সাথে আরেকটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারনাল লিংক। তাহলে দেখেন দুইটা পোস্ট কিন্তু দুইটার সাথে কানেক্টেড। ইন্টারনাল লিংক নিয়ম কিন্তু এটা যে এই পোস্ট থেকে এই পোস্টকে লিংক দিছেন মানে তা মানে হয়ে গেছে তা না। আবার এই পোস্ট থেকে একে লিংক দিতে হবে। বুঝতে পারছেন? ক্রস কানেকশন দেখাইতে হবে আপনার। তো এটি হচ্ছে ইন্টারনাল লিংকের রুলস। আচ্ছা, তো এটুকু ক্লিয়ার হয়ে গেল। এখানে আরো পোস্ট আমাকে করতে হবে, আরো কিছু পোস্ট আমি করব, একটু পরে করি। হ্যাঁ, এখন আমি আমার ব্লগের মধ্যে চলে যাই। এই যে এটা আমার ব্লগ সাইট ছিল, আমি এখন ব্লগ সাইট রিলোড দিই। রিলোড দিলাম, দেখেন কন্টেন্ট গুলো এখানে চলে আসার কথা। এই যে দেখেন দুইটা কন্টেন্টে কিন্তু চলে আসছে। ওকে, এবং এই যে উপরে দেখেন ব্রেকিং নিউজের মতো করে এইভাবে চলে যাচ্ছে। ওকে, তো এখন এই সাইটটাকে এরকম রাখবো? এরকম তো কখনোই রাখবো না, এটা এখন মানুষ বানাবো। বুঝতে পারছেন এই সাইটটাকে? তাহলে দেখেন মানুষ কিভাবে বানাবো আমি। আহ, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই মেনুগুলো চেঞ্জ করব, ব্রেকিং নিউজ কথাটা চেঞ্জ করব, যেহেতু আমার এটা আসলে ঠিক আছে, এটা আমার এসইও নিউজ রিলেটেড, কিন্তু এখানে ব্রেকিং নিউজ কথাটা এখানে কেমন লাগে তাই না? মনে হয় একবারে পুরো নিউজ সাইট। তো এখানে আমি লেটেস্ট আর্টিকেল বা লেটেস্ট পোস্ট এই ধরনের কিছু একটা দিতে পারি, তখন আমার এটা মানে ভালো লাগবে দেখতে আর কি। ঠিক আছে, তাহলে এগুলো সবকিছু চেঞ্জ করতে হবে, এই মেনুগুলো চেঞ্জ করতে হবে, মেনুগুলো তো এরকম রাখবো না। তারপরে এই যে এখানে সোশ্যাল লিঙ্ক গুলো আছে, ক্লিক করলে দেখেন কোথায় চলে যাচ্ছে, এগুলোতে যেন না যায়, আমাদের সাইটে যেন যায়, সেটা আমরা এখানে ইনশিওর করব। তারপরে এখানে এই যে রেস্টুরেন্ট কথাটা দেখতে ভালো লাগতেছে না, ট্রাভেলিংটা দেখা ভালো লাগতেছে না, আমার তো ট্রাভেলিং এর নামগন্ধই নেই এই সাইটের মধ্যে, আমার এটা তো এসইও রিলেটেড সাইট। তো এখানে ট্রাভেলিং কোথা থেকে আসবে? সো এই ট্রাভেলিংটা আমাকে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, তাই না? আচ্ছা, তো এই সব জিনিস এখান থেকে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? চেঞ্জ করার জন্য আমাকে জাস্ট এখানে থিম সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এখানে এডিট এইচটিএমএল নামের একটা অপশন আছে। তো এখন এইচটিএমএল দেখে কেউ ভয় পাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে আমি এইচটিএমএল এর আগে শিখাই দিছি। মানে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা শিখাই দেওয়া আছে। তারপরে এইচটিএমএল এর মেটাগুলোর সাথে পরিচয় করায় দেওয়া আছে আপনাদেরকে। তারপরে এইচটিএমএল এর হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের সাথে আপনাদেরকে পরিচয় করায় দেওয়া আছে, যে অ্যাঙ্কর টেক্সট কি, অ্যাঙ্কর লিংক কি, কোনটাতে ক্লিক করলে কোথায় চলে যায়, সমস্ত জিনিস আপনাদের দেখানো আছে। কিছু বলবেন? হ্যালো? হ্যালো? তাহলে মাইক্রোফোন বন্ধ করেন কিছু না বললে। পলি সাহা, আপনি মাইক্রোফোন বন্ধ করেন। ওকে, তো এখন কি করব আমরা তাহলে? এখন আমরা হচ্ছে এই সাইটটার মধ্যে থেকে সমস্ত জিনিসগুলো এডিট করে ফেলবো, তাই না? কঠিন লাগলে কিছু করার নাই। হ্যাঁ, এগুলো এরকমই, এইগুলো এরকমই হয়। একদিন দুই দিনে হবে না, প্র্যাকটিস করতে 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 তারপর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আপনাদের একটা সহজ কাজ করে দেখাই। এই জিনিসটা জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে থিম সেকশনে আসলাম। ওকে, এসে আমি এখানে মাউসের কার্সারটা এই ভেতরে ক্লিক করব, জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ এ ক্লিক করব। তারপরে এখানে এই লেখাটা দিয়ে ইন্টার দিব, দিয়ে দেখবো যে এই ব্রেকিং নিউজ কথাটা কোথায় লেখা আছে। এই যে এইখানে লেখা আছে।
তো এই ব্রেকিং নিউজটা এখান থেকে আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখানে আমি লেটেস্ট আর্টিকেল বা লেটেস্ট পোস্ট দিয়ে দিই। LATEST লেটেস্ট পোস্ট সেভ। এখন এটা রিলোড দিই। লেটেস্ট পোস্ট দেখছেন, ব্রেকিং নিউজ আর নাই, লেটেস্ট পোস্ট দেখছেন কত সুন্দর ভাবে তারপরে এটা সাইটের টাইটেল। আমি চাইলে এই টাইটেলের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারি, এটা পরে দিচ্ছি। এটা সাইটের টাইটেল দেওয়া আছে আপাতত। আর এখন তাহলে এগুলো চেঞ্জ করি, ডাউনলোড, সোশ্যাল ফিচার, হাবি যাবে, এগুলো চেঞ্জ করি। তাহলে এখান থেকে আমরা সার্চ করি, এখান থেকে ডাউনলোড, কন্ট্রোল এফ, এখানে লিখি ডাউনলোড। ডাউনলোড কোথায় আছে খুঁজে বের করি। এই যে ডাউনলোড দেখছেন, এইগুলো আমার মেনু, যে হোম, ডাউনলোড, সোশ্যাল ফিচার, তারপরে এন্টারটেনমেন্ট, ট্রাভেলিং, এই যে এগুলো দেখেন, হোম, ডাউনলোড, সোশ্যাল ফিচার, এন্টারটেনমেন্ট, ট্রাভেলিং, এগুলো কিন্তু মেনু। এইগুলো সব চেঞ্জ করে ফেলবো, এগুলো কিছু থাকবে না, ঠিক আছে? এগুলো চেঞ্জ করে দিই। এখানে হোমের পরে এখানে আমরা একটা পেজ দিই, এই পেজের নাম হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে? আচ্ছা, অ্যাবাউট এর বিটা ছোট হাতের দিই, অ্যাবাউট হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে এটা দিয়ে আমাদের গ্যালারি, 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 তারপরে এটা হচ্ছে আমাদের ফিচার, ফিচার না দিয়ে আমাদের হচ্ছে আম, এখানে হচ্ছে নিউজ, নিউজের মধ্যে এখানে দিয়ে আমরা হচ্ছে আহ ধরেন আমি এমনি মেনুগুলো ইচ্ছা মতো বানাই, SMM, SEO, SMM, ইউটিউব, নিউজ না দিয়ে এখানে দিই হচ্ছে প্রেস রিলিজ, প্রেস রিলিজ। তারপরে এখানে এন্টারটেইনমেন্ট কথাটা চেঞ্জ করে দিই, এটা আমাদের লাগবে না, সেকশনই বাদ দিয়ে দিই, সেকশনই বাদ। তারপরে আমাদের এখানে ইউটিউব, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা এটার সাথে করে দিব, আর এখানে কন্ট্যাক্ট, শেষ। সেভ দিলাম, এখন এখানে এসে রিলোড দিই। এই যে হোম, অ্যাবাউট, গ্যালারি, এটা হচ্ছে প্রেস রিলিজ, SEO, SMM, ইউটিউব, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক, এটা হচ্ছে কন্ট্যাক্টের লিংক। এখন কথা হচ্ছে অ্যাবাউট ক্লিক করলে কোথায় যায় দেখেন তো, হ্যাশ নামক লিংকে চলে যায়, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা পেজ বানাই, নতুন পেজ, যে পেজের নাম হবে অ্যাবাউট পেজ। তাহলে আমরা এখান থেকে পেজেস সেকশনে আসি, পেজেস সেকশনে এসে নতুন একটা পেজ ক্রিয়েট করি, এখানে নিউ পেজে ক্লিক করি। নিউ পেজে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাবাউট পেজ দিলাম, নতুন একটা পেজ বানাই, অ্যাবাউট, অ্যাবাউট পেজ। আম, শুধু বানালেই হবে না, এটার মধ্যে কিছু একটা লিখে দিই, হ্যাঁ? দিস মানে এমনি শর্ট ওয়েবসাইটে লিখতেছি, হ্যাঁ? দিস ওয়েবসাইট ইজ অ্যাবাউট লেটেস্ট SEO learners, প্রেস রিলিজ। কিছু একটা লিখলাম জাস্ট। আরেকটা নতুন পেজ নেই, সেই পেজের নাম হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট। এখানে এখানে একটা কিছু লিখি, কন্টাক্ট আস, অ্যাড্রেস,
এই এগুলা জাস্ট পরে এডিট করবো, এখন না। জাস্ট পেজগুলো ক্রিয়েট করতেছি, হ্যাঁ। তাহলে অ্যাবাউট পেজের লিঙ্কটা এখান থেকে আমাদের কপি করে নিতে হবে, ভিউ লিঙ্কে ক্লিক করে কপি করে নিতে হবে, নিয়ে এই যে এখানে আমাদের যে সেকশন আছে অ্যাবাউট এর, এই যে এখানে বসাই দিতে হবে। দেখেন এখানে এটা কিন্তু অ্যাঙ্কর টেক্সট, আপনাদের মনে হয় এটার সাথে পরিচিত আছে, এ স্পেস এইচ আর এফ ইকুয়াল টু, এখানে থাকে হচ্ছে ইউআরএল, তাই না? তারপরে এটা হয়ে যাওয়ার পরে এখানে থাকে টেক্সট, তারপরে ব্যাকস্ল্যাশ এ। একটু মনে করে দেখেন, আমি আপনাদেরকে এই কোডটা পড়াইছি, ভালোভাবে পড়াইছি। আচ্ছা, তারপর এখানে আমাদের ওয়েব ডিজাইন সেকশনের মধ্যে থেকে ওয়েব ডিজাইন রিলেটেড কথাবার্তা, এটা একটা ক্যাটাগরি হবে আর কি। আর কন্ট্যাক্ট পেজের মধ্যে আমরা কন্ট্যাক্টটা দিয়ে দিই, কন্ট্যাক্ট পেজের মধ্যে আমরা কন্ট্যাক্টের লিঙ্কটা দিই, কপি লিঙ্ক অ্যাড্রেস, কন্ট্যাক্ট পেজের মধ্যে কন্ট্যাক্ট। বাকিগুলো দেবনি, বাকিগুলো ইউটিউবের মধ্যে ইউটিউব চ্যানেল বসাবনি। ইউটিউব চ্যানেলটা এখান থেকে নিয়ে আসি, এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম। আর কি কিছু বাকি আছে? গ্যালারি, গ্যালারি সেকশনটা আমাদের হচ্ছে বানাইতে হবে, আরেকটা পেজ বানাইতে হবে, যে পেজটা হবে হচ্ছে গ্যালারি পেজ। এই গ্যালারির মধ্যে ধরেন আপনি এখানে অনেকগুলো ইমেজ পাবলিশ করে রাখবেন, ঠিক আছে, অনেকগুলো ইমেজ এখানে পাবলিশ করে রাখবেন। অথবা এখানে আপনি চাইলে এই পেজ পুরো HTML এ ডিজাইন করতে পারেন, গ্যালারি আকারে ডিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা মতো এখানে যা দিবেন তাই হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে গ্যালারি পেজটা ক্রিয়েট করলাম, জাস্ট ডিজাইনটা একটু পরে করতেছি, বা আরো পরে করব ডিজাইনটা। গ্যালারি পেজের মধ্যে এখানে গ্যালারির লিংকটা বসাই দিই, জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট আমার সাইটটা আবার রিলোড দিই, রিলোড দিয়ে দেখি যে আমরা যে সমস্ত লিঙ্কগুলো দিলাম সেই সমস্ত লিঙ্কগুলো কাজ করতেছে কিনা। ওকে, তো হোমে ক্লিক করলে কোথায় যায়? হোমে ক্লিক করলে হোমে আছে। অ্যাবাউটে ক্লিক করলে কোথায় যায়? অ্যাবাউট পেজে চলে যায়, যে আমরা যে পেজ বানালাম একটু আগে সেটা। তারপরে কন্ট্যাক্টে ক্লিক করলে কোথায় যায়? কন্ট্যাক্ট পেজের মধ্যে যায়, তাই না? গ্যালারিতে ক্লিক করলে কোথায় যায়? গ্যালারি পেজের মধ্যে যায়, এটা ব্ল্যাঙ্ক পেজ, তাই না? আর এগুলো তো ক্যাটাগরি, এই যে প্রেস রিলিজ, এগুলো হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আমরা কিন্তু অলরেডি এসইও নামের একটা ক্যাটাগরি বানায় ফেলছি, মনে আছে? ক্যাটাগরিটা কোথায়? এই যে এটা, এখানে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরির লিংক। এই লিংকটা আমরা এক কাজ করি, আমরা আমাদের এসইও ক্যাটাগরির মধ্যে বসাই, পরে আমরা নতুন যে ক্যাটাগরি বানাবো সেই ক্যাটাগরির মধ্যে আমরা পোস্ট দিব। এই যে এটা হচ্ছে এসইও ক্যাটাগরি, জাস্ট এখানে হ্যাশট্যাগ কেটে দিয়ে আমরা ক্যাটাগরির লিংকটা বসাই দিলাম, জাস্ট সেভ থিম। এখন আমরা এক কাজ করি, আবার হোমে যাই। আচ্ছা, হোমে তো আসবে না, হোমেরও একটা কাজ করতে হবে, হোমের মধ্যে হোমের লিংকটা বসাই দিতে হবে, এই দেখেন। এই কারণে হোমে ক্লিক করলে কোথাও যাচ্ছে না। সেভ দিলাম। অনেক কাজ আছে বুঝছেন, এইচটিএমএল দিয়ে সাইট বানালে ভালোই কাজ আছে। এখন হোমে ক্লিক করে দেখেন হোম পেজে চলে যাবে, হোম পেজে চলে গেছে। তারপর প্রেস রিলিজের মধ্যে একটা ক্যাটাগরি আছে এসইও, ক্লিক করি, দেখেন আমাদের এসইও নামের ক্যাটাগরির মধ্যে চলে যাবে, এখানে ঢুকলে শুধু এসইও এর পোস্ট। বাট দেখেন এসএমএম ক্যাটাগরিতে ক্লিক করেন, আসবে না, হ্যাঁ। কারণ কি বলেন তো? কারণ এটার মধ্যে আমি কোনো লিংক এখনো বসাইনি। বাট এসইও তে ক্লিক করেন, দেখেন এসইও ক্যাটাগরিতে চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে আবার হোমে ক্লিক করেন, হোমের মধ্যে ব্যাক যাবে। সো এইভাবে একটা ওয়েবসাইটের মেনু আপনাকে এখানে ম্যানুয়ালি বানাইতে হবে, ঠিক আছে। তো দেখেন মোটামুটি এই জিনিসটা একটু গোছের মধ্যে আসছে, বাট এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো এখনো দেওয়া হয়নি, তাই না? সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিতে হবে। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো হচ্ছে এই যে নিচের অপশন গুলো, সোশ্যাল মিডিয়া, মানে এই ঠিক মেনুর নিচেই হচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখেন এটা হচ্ছে ফেসবুক, এই যে এটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক, এই দেখেন এটা হচ্ছে ফেসবুকের ইউআরএল। এই ইউআরএলটা আপনি কেটে আপনার ইউআরএলটা এখানে বসাই দিবেন, অথবা এখানে এখানে আপনার ফেসবুকের ইউজার নেম দিলেন, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে নাম দিচ্ছি ক্রিয়েটিভ নিলয় অফিসিয়াল। ওকে, এটা হচ্ছে ফেসবুক পেজের নাম। তারপরে এটা হচ্ছে আমার টুইটার, ক্রিয়েটিভ নিলয় পিডি। এটা হচ্ছে আমার টুইটারের পেজ, এটা হচ্ছে ইনস্টাগ্রামের পেজ, এটা হচ্ছে আমার পিন্টারেস্টের পেজ। আর ইউটিউব চ্যানেলের লিংক তো এখান থেকে কপি করেই দেওয়া যাবে, কপি লিংক অ্যাড্রেস, এখানে ইউটিউব চ্যানেল লিংক দিলাম, সেভ দিয়ে এখন
সেভ দেওয়ার পরে এটাকে রিলোড দিই। এখন এখানে ইউটিউবে ক্লিক করে দেখি আমার ইউটিউব চ্যানেলে যায় কিনা। আচ্ছা, এটা মনে হয় এখনো সেভ হয়নি। না, ক্লাস নিচ্ছি, বলেন। আচ্ছা, রিলোড দিলাম। এখন ইউটিউবে একটু ক্লিক করে দেখি তো কোথায় যায়। আরে, হ্যাশ লিঙ্কে এখনো যাচ্ছে। হ্যাশ লিঙ্কে তো যাওয়ার কথা না, তার মানে এটা সেভ হয়নি এখনো পর্যন্ত, নাকি? এই যে এখন ইউটিউব চ্যানেলে চলে গেছে, দেখছেন? এই যে আমার ইউটিউবে ক্লিক করার সাথে সাথে রিডাইরেক্ট আমার ইউটিউব চ্যানেলে চলে গেল। আর নতুন ট্যাবের মধ্যে ওপেন হয়ে গেল, কিন্তু কেন গেল? কারণ হচ্ছে এখানে দেখেন টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামের সেই এইচটিএমএল কোডটা বসানো আছে। তো আপনাদের কি আমি এটা পড়াইছি? মনে করতে পারেন? একজনও মনে করতে পারেন যে টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আপনাদের পড়ানো হয়েছে? হ্যালো? আপনারা কি আছেন? আচ্ছা, এটার কথা মনে আছে? মনে আছে। তাহলে আমি ওই এইচটিএমএল এ যা যা শিখেছিলাম এখানে এসে দেখবেন যে সবকিছুই প্র্যাকটিক্যালি মিল পাবেন, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এগুলো বুঝতে পারছেন যে মেনুগুলো কিভাবে চেঞ্জ করতে হয় ব্লগারের মধ্যে, আর সোশ্যাল লিঙ্ক গুলো কিভাবে চেঞ্জ করতে হয় এটা আপনারা বুঝতে পারছেন এই থিমের মধ্যে। আর না বুঝে থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। তারপরে মেনুর মধ্যে লিঙ্ক কিভাবে বসাতে হয়, ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই ক্যাটাগরির লিঙ্ক কিভাবে দিতে হয়, এগুলো কিন্তু অলরেডি আমি দেখাই ফেলছি। এখন দেখেন, একটা সমস্যা এই থিমের মধ্যে থেকে গেছে, সেটা হচ্ছে যে এই ট্রাভেলিং শব্দটা এখনো থেকে গেছে, রেস্টুরেন্ট শব্দটা এখনো থেকে গেছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু এই এইচটিএমএল কোডের মধ্যে গিয়ে এটা চেঞ্জ করে দিতে পারি। বাট এত কষ্ট করার দরকার নাই, এটা খুব সহজে বাইরে থেকে করা যায়, এই লেআউট সেকশনের মধ্যে থেকে। এই লেআউট সেকশন হচ্ছে যে এটা থিমের লেআউট, মানে থিমের ম্যাপ। থিমের কোথায় কোন সাইডে কি থাকবে, সাইড বারে কি থাকবে, টপিক কি থাকবে, এই জিনিসগুলো হচ্ছে এটা, ঠিক আছে? তো এখানে দেখেন নিচের দিকে আছে ট্রাভেলিং, আমরা এন্টারটেইনমেন্টটা এখানে রাখবো না, ট্রাভেলিংটা এখানে রাখবো না, তাহলে হয় এটা এডিট করে দিব, না হলে আমরা সেকশন এডিট করে ফেলবো এখান থেকে, ঠিক আছে? তো লেআউটে আসি। বেস্ট নিউজ পেপার পোস্ট। এই যে এন্টারটেইনমেন্ট, টেকনোলজি, ট্রাভেলিং, এগুলো চেঞ্জ করে দিই। এটাকে একটু ছোট করতে হবে, না হলে অপশনগুলো আসবে না। হ্যাঁ, এটাকে একটু ছোট করি। এখন হচ্ছে। এখান থেকে এন্টারটেইনমেন্টটা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করে এখানে দিই হচ্ছে আহ সার্চ ইঞ্জিন জার্নাল। এই আমি ইচ্ছা মতো নাম দিচ্ছি আর কি। এটা হচ্ছে পডকাস্ট নিউজ। আমি কিন্তু এগুলো ইচ্ছা মতো দিচ্ছি, ঠিক আছে? তারপর এখানে দেখেন রেস্টুরেন্ট কথাটা আছে। এই রেস্টুরেন্ট আমাদের একদমই লাগবে না, আমরা এটাকে টোটালি ডিলিট করে ফেলি। ওকে, ডিলিট করে আমরা এখানের সাইড বারে নতুন একটা অপশন নিয়ে আসতে পারি, কোনো সার্চ অপশন নিয়ে আসতে পারি বা অন্য কিছু নিয়ে আসতে পারি এখানে, ঠিক আছে? আমরা এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করি, করে এখানে আমরা একটা, এখানে অনেক কিছু আছে, ব্লগ সার্চ আছে, প্রোফাইল আছে, হেডার আছে, ফলোয়ার সেকশন আছে, এখানে চাইলে কোনো ইমেজ বসাতে পারবেন, চাইলে পেজ বসাতে পারবেন। হ্যাঁ, বলেন। তো
হ্যাঁ, রিনেম করলে তো হবে। আমি একটু আগে রিনেম করলাম না, এই যে এগুলো রিনেম করলাম না, এগুলো যেভাবে রিনেম করলাম ঠিক সেম ওইভাবে এই এডিটে ক্লিক করে রিনেম করা যাবে। আমি ডিলিটই করে ফেলছি, করে আমি এখানে নতুন জিনিস দেবো। আমি ব্লক সার্চটা বসাবো, জাস্ট প্লাস সেকশনে ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা সার্চ দিস ব্লক অপশনটা এখানে অ্যাড করে দিলাম। এই যে সার্চ দিস ব্লক দেওয়ার পরে এখন সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করলাম। অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পরে এখানে ভিউ ব্লগে ক্লিক করছি, দেখেন আমার ব্লগটা এখানে ওপেন হয়ে যাবে। এখানে সাইড বারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে সার্চ ইঞ্জিন, এই একটু আগে তারপরে এখানে কি দিলাম, পডকাস্ট নিউজ দিছি, আর এই যে দেখেন সার্চ ব্লগ অপশনটা চলে আসছে। এখানে কিন্তু রেস্টুরেন্ট ছিল, তাই না? এখানে সার্চ অপশনটা চলে আসলো। এখান থেকে যে কেউ আমার ব্লগের মধ্যে যে কোনো বিষয় সার্চ করে এখান থেকে বের করতে পারবে, এবং এটা কাজ করে, রিয়েলি এটা কাজ করে। বুঝতে পারছেন? যে কোনো রিলেটেড, কেউ চাচ্ছে যে এখানে এসএমএম রিলেটেড কিছু খুঁজে বের করতে, সো এখানে এসএমএম লিখে সার্চ করলে সেই পোস্টগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে সেই feature। তারপর উম, আর কি কি আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো যা যা লাগে এই সেকশনে আপনি ডিজাইন করতে পারবেন। তারপর এখানে এই সেকশন গুলো ডিজাইন করতে পারবেন। ফুটার এই সেকশন গুলো আমার কাছে ভালো লাগতেছে না, আমি ফুটার এই সেকশন গুলো টোটালি ডিলিট করে দিচ্ছি। আমার সাইটে মানে এই সাইটের মধ্যে এগুলো দরকার নেই। হ্যাঁ, এই সাইটের মধ্যে এগুলো একদমই প্রয়োজন নেই, নো নিড। আমি এগুলো একবারে ফুল কেটে দিচ্ছি। এই ফুটার সেকশনে চাইলে অন্য কিছু আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। আর একটা ওয়েবসাইটের ফুটারে কি কি থাকে এটা তো আপনারা জানেনই, যে একটা ওয়েবসাইটের ফুটারের মধ্যে কি কি থাকতে পারে আর কি কি না থাকতে পারে। ঠিক আছে, সেভ অ্যারেঞ্জমেন্ট, রিলোড দিলাম। এই যে চলে গেছে ওগুলো, হ্যাঁ। তো জাস্ট সাইটটা একবার সিম্পল একটা সাইট হয়ে গেল। নিচের এই ফুটারে যে ক্রেডিট গুলো আছে এই ক্রেডিট গুলো এখান থেকে চেঞ্জ করতে হবে আমাদের। কপিরাইট 2014 লেখা আছে, এগুলো সবকিছু চেঞ্জ করবো। ডিজাইন বাই ওদের নাম। আর এটা অবশ্য চেঞ্জ করা যাবে না, কারণ আমরা এই থিমটা ব্যবহার করতেছি ফ্রিতে। আর ওয়ার্ডপ্রেসের যে ফ্রি, ব্লগ স্পটের যে ফ্রি থিম গুলো আছে, সেই ফ্রি থিম গুলোতে এই ফুটার ক্রেডিট রিমুভ করা যায় না। এটা রিমুভ করতে গেলে অনেক কষ্ট হয় এবং অনেক ঝামেলা করতে হয়। আপনার এই যে এখানে এখানে এই যে থিমের মধ্যে যে HTML কোড আছে, HTML কোড থেকে একটা ভ্যারিয়েবল ডিলিট করে দিতে হয় এবং অনেক কিছু করতে হয় আর কি। নতুন কিছু কোড বসাতে হয় এখানে, ওই কোড টোড বসানোর পরে গা এগুলা কাজ করে, এছাড়া কাজ করে না। তো জেনারেলি আমরা কপিরাইটের এটা যতটুকু পারা যায় চেঞ্জ করি, ওকে। তাহলে আমরা এখানে কন্ট্রোল এফ দিই, দিয়ে আমরা দেখেন যে কোনো একটা কিছু লিখে সার্চ করি, 2014 লিখে সার্চ করলেও আমরা এটা খুঁজে পাবো। বা আমরা হচ্ছে ওই এই যে 2014 লিখে সার্চ করেই পেয়ে গেছি যে কপিরাইট 2014 নিচে তাই লেখা আছে, দেখেন কপিরাইট 2014 বেস্ট ওয়ার্ক থিম। ইস, এই জিনিসটা চলে আসে, মেজাজটা খারাপ হয়। তারপর বেস্ট এসইও নিউজ পেপার এন্ড পডকাস্ট ডিজাইন বাই এত। আমরা 2014টাকে আমরা চেঞ্জ করে দিই, 2020 করে দিই, 20। কপিরাইট 2020, এখানে অড থিমের জায়গায় আমাদের নাম দিয়ে দিই, ডিজাইন বাই ক্রিয়েটিভ নিলয়। দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ করতে গেলে খুব সমস্যা করে। এমনও হয় যে এই ফুটার চেঞ্জ করতে যায় পুরো সাইট ভাঙা যায়, কিচ্ছু আসে না আর, এরকম হয়ে যায়। হইছে, কিন্তু লিংক এডিট হবে না, ওদের লিংকটা ফেলাইতে পারবেন না, ঠিক আছে। এই যে অটোমেটিক্যালি আবার অর্থিম হয়ে গেল, দেখছেন? ক্রিয়েটিভ নিলয় দিছিলাম কিন্তু অটোমেটিক্যালি অর্থিম হয়ে গেল। এটার মধ্যে এমন একটা জাভা স্ক্রিপ্ট বসানো আছে, আপনি এখানে এডিট করলেও এডিট করতে দিবেন না, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জাভা স্ক্রিপ্টটা ডিলিট করতে হয়। এই আহ, এই যে 6.js জাভা স্ক্রিপ্ট বসানো এটার মধ্যে, এই যে স্ক্রিপ্টটা শুরু হয়েছে এখান থেকে। এখানে একটা ভেরিয়েবলের ডাটা আছে, এই ভেরিয়েবলের ডাটাটা এটা অবশ্য আমি পারবো এটা চেঞ্জ মানে ইয়ে করতে পারবো, কিন্তু আমার একটু সময় লেগে যাবে। এটা একটু সময় লেগে যেতে পারে। জাভা স্ক্রিপ্ট ডিলিট করলে যে এই যে নিচের দিকে এই ফিচার গুলো হারায় যাবে যে, আর সাইটটা ভেঙে যেতে পারে। জাভা স্ক্রিপ্টের সব ডিলিট করার প্রয়োজন হবে না, তো শুধু একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা ভেরিয়েবল ডিজাইন মানে ডিলিট করতে হবে, আর অন্য কিছু ডিলিট করার দরকার নেই আর কি। অন্য কিছু ডিলিট করতে গেলে সাইটটা ভেঙে যাবে আর কি, বুঝছেন? তো আমি চাই যে আপনারা খুব সুন্দর একটা প্রফেশনাল সাইট এই ব্লগ স্পট দিয়ে বানান, এবং আপনারা এখানে হেডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো দেন সুন্দর করে।
এই মেনুগুলো প্রত্যেকটা মেনু সুন্দর করে ডিজাইন করেন। আপনারা এখানে অনেক অনেক কন্টেন্ট দেন, 20 থেকে 50টা 100টা কন্টেন্ট দেন, দিয়ে আপনারা সবকিছু চেঞ্জ করেন। আর আমার যে ক্রিয়েটিভ আমার যে ব্লগটা আপনাদেরকে দেখালাম, ওইটাতে আমি ফুটারটা এডিট করছি কিনা আমি জানি না। আমি তারপরে একটু চেক দিয়ে দেখি, মনে হয় আমি ওইটাতে ফুটার এডিট করছি, কারণ আমি যে থিমটা আমার সাইটের মধ্যে ব্যবহার করছি, এই থিমটা এটা হচ্ছে একটা পেইড থিম ছিল, বুঝছেন? তো এই পেইড থিমটা আমি কেমনে কেমনে যেন পেয়ে গেছিলাম একটা থেকে, মানে এটাতে ফুটার এডিট করার কথা। আচ্ছা, এটাতে আমি ফুটার সেকশনই রাখিনি, দেখছেন? আমি এটাতে ফুটার সেকশনই রাখিনি, ফুটার সেকশনই নেই। ফুটার সেকশন থাকলেও মানে ওই ক্রেডিটের অপশন আমি রাখিনি এখানে। এই থিমটা একটা পেইড থিম। এই যে আমার এটা ক্রিয়েটিভ মেলা 2020 বাংলাদেশ ক্রিয়েটিভ মেলা অনলাইন, দেখছেন? আমার এটা এডিট করা আছে এবং কোনো লিংক আমি বসাতে দেইনি, কারণ আমার এই থিমটা হচ্ছে পেইড থিম। তো আমি এই থিমের ফাইলটা যে কই রাখছি আমার মনে নাই, ভুলে গেছি আমি, বুঝছেন? তো তাছাড়া আমি আপনাদের এই থিমটাই দিয়ে দিতাম, আপনারা এইভাবেই সুন্দর করে আপনাদের সাইটটা বানাতে পারতেন। এটা মোটামুটি ভালো, খারাপ না। দেখেন এই যে এই মেগা মেনু গুলো কিন্তু আমি ধরে ধরে বানাইছি একটা একটা করে, এই মেগা মেনু গুলো বানাইছি, এবং এই যেখানে আইকন গুলো দেখতেছেন, আইকন গুলো আমার বসানো। এই আইকন গুলো দেওয়া একটু ইজি, খুব কঠিন না এই আইকন গুলো দেওয়া। এটা জাস্ট এই থিমের যে সেকশন আছে এখান থেকে মানে আইকন বসাতে হয়। হুম, একটা ভ্যারিয়েবল এখান থেকে খুঁজে পেতে হবে, ভ্যারিয়েবলটা কোথায় আছে। ভ্যারিয়েবল নাই এটার মধ্যে, অন্যভাবে করতে হবে। যাই হোক, ফুটারটা আপনাদের এত বেশি হাত দেওয়ার দরকার নেই, ওই যা আছে থাকে ওরা, এটা আসলে বিষয় না, কারণ আমাদের এটা ফ্রি সাইট না। তো আপনারা যখন এটা প্রফেশনালি বানাবেন তখন আমাকে বলেন, আমি আপনাদেরকে সুন্দর একটা থিম দিয়ে দিব, যে আমার এই থিমের মতো, আমার থিমটার মতো, বা আমার কাছে এর চেয়ে ভালো থিম আছে, মানে এর চেয়ে ভালো থিম আছে আমার কাছে, বুঝতে পারছেন? যে থিম বসালে আপনি জাস্ট এখান থেকে এই ডট কমটা লাগাই দিয়ে মানুষকে জাস্ট যদি দেখান, সে ধরতে যদি পারে যে এই সাইট ব্লগ স্পট দিয়ে বানানো, ফ্রিতে বানানো, মানে আমি চ্যালেঞ্জ করতে পারি যে যে কেউ ফার্স্ট দেখে বলতে পারবে না যে এই সাইটটা আপনি ফ্রিতে ব্লগ স্পট ব্যবহার করে বানাইছেন। আমি তো এখানে কিছুই ডিজাইন করিনি, এখনো ডিজাইনের কাজ শেষ করিনি। আমি এটা ডিজাইনের কাজ শেষ করলে তারপরে আপনারা দেখেন যে এই সাইটটা কি পর্যায়ে যায়, ঠিক আছে? এটা আমি এখনো কাজ করি। আমি তো খুব সময় অভাব আমার, আমি আসলে সময় পাই না, আমি সারাদিন ওয়ার্কপ্লেস নিয়ে খুব ব্যস্ত থাকি। তো ওই আহ, আমার ওয়ালটাই মনে করেন যে 4-5টা 6টা করে ওয়ার্ডপ্রেসের কাজ হাতে থাকেই। এই যে দেখেন, এই যে এখানে কাজ চলতেছে, কিন্তু এগুলো প্রত্যেকটা সাইটের ডিজাইনের কাজ, এগুলা ডিজাইন ডেভেলপমেন্ট প্রত্যেকটা আবার চলবেই, মানে এমন কোনো দিন নেই, এমন কোনো মাস নেই যে আমার ওয়ার্ডপ্রেসের সাইট নিয়ে কাজ করতে হয় না। সো এই কারণে আমি ব্লগ স্পটের মধ্যে আসলে খুব একটা বেশি আসার সময় পাই না। তো যতটুকু সময় আমি পাই এই সাইটের মধ্যে বসে বসে এডিট করি। তো আমি আপনাদেরকে দিব, আপনারাও বসে বসে একটু এডিট করবেন, আপনাদের হাতে তো অঢেল সময় থাকবে। সো আপনারা বসে বসে একটা পুরো সাইট বানায় ফেলবেন। আমি মনে করি যে একদিন যদি ফুল টাইম দেন না, এই সাইট হয়ে, মানে এই সাইট মানুষ হয়ে একবারে কমপ্লিট হয়ে কোথায় যে যাবে কল্পনাও করতে পারবেন না, ফুল কমপ্লিট হয়ে যাবে একবারে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্লগ স্পট দিয়ে ওয়েবসাইট বানানোর নিয়ম এবং ব্লগ স্পট থেকে ব্যাকলিংক নেওয়ার নিয়ম। চিন্তা করেন, আপনাদের শিখাইতে শিখাইতে কিন্তু আমি 2টা ব্যাকলিংক আমার সাইটের জন্য নিয়ে ফেলছি। এখন বলতে পারেন যে ভাই এই সাইট থেকে ব্যাকলিংক নিয়ে লাভ কি? তাহলে এই সাইট থেকে ব্যাকলিংক নিয়ে লাভ হচ্ছে যে এই blogger.com বা blogspot.com এটার অথরিটি অনেক বেশি, ঠিক আছে? সো এই ধরনের সাইট যেহেতু ওয়েব 2.0 ওয়েবসাইট, এই সমস্ত সাইট থেকে যখন আপনার সাইটে ব্যাকলিংক আসবে তখন আপনার সেই ব্যাকলিংকের গুরুত্ব অনেক বেশি, এবং আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্ক ইমপ্রুভ করতে এই ব্যাকলিংক গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? এবং এই ব্লগ সাইট গুলোতে কিন্তু ফ্রিতে অনেক ট্রাফিক নেওয়া যায় এই সাইট গুলোতে। আর যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি ফ্রিতে ট্রাফিক নেব, পাশাপাশি আমি ব্ল্যাক হ্যাট, এই যে দেখেন আমি লিংক নিছি, ঠিক আছে, এসইও স্ট্র্যাটেজি। আচ্ছা, তাহলে আমি ব্ল্যাক হ্যাট করেও আমি এখান থেকে লিংক নিব বা ট্রাফিক নিব, পাশাপাশি হচ্ছে এগুলোতে কি হচ্ছে না হচ্ছে, দেখেন এগুলোতে ভিউ কত, জিরো, তাই না? এগুলোতে পোস্ট গুলোতে ভিউ হচ্ছে জিরো। তো এখানে স্ট্যাটিস্টিক্সে আসি, আমার পুরো পেজ ভিউ জিরো, তাই না? কি ব্যাপার, পেজ ভিউ 13 হয়ে গেল কি করে? ও আচ্ছা আচ্ছা, আমি তো হচ্ছে এই লিঙ্ক গুলো ওপেন করছি নিজে নিজে, এই কারণে এখানে পেজ ভিউ 13 দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এই পেজ ভিউটা চাইলে আপনি হচ্ছে বাড়াতে পারেন, ঠিক আছে? এই পেজ ভিউটা যখন আপনার অনেক বেশি হয়ে যাবে তখন হচ্ছে গুগল অ্যাডসেন্স এর জন্য আপনি আপনার সাইটে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাদের একটা শর্টকাট একটা মেথড শিখাই দিতে চাচ্ছি,
যে মেথডটা দিয়ে আপনারা এই সাইট থেকেও ব্লগ স্পটের এই সাইট থেকেও আপনারা হচ্ছে অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করতে পারেন, গুগল অ্যাডসেন্স। তো আসলো না মাসে যদি, মানে মাসে যদি $100 আসে অ্যাডসেন্স থেকে, তো লস কি বলেন? খারাপ না, তাই না? আচ্ছা, তো এই ব্লগ স্পটের মধ্যে তাহলে অ্যাডসেন্স পাওয়ার শর্তগুলো কি? অ্যাডসেন্স পাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে প্রথমে অ্যাটলিস্ট 20 থেকে 30টা আর্টিকেল দিতে হবে, যে আর্টিকেল গুলো হবে মিনিমাম 1000 ওয়ার্ডের। আর্টিকেল গুলো অনেক গুছানো হবে, আর্টিকেল গুলোর মধ্যে সুন্দর সুন্দর ইমেজ থাকবে, ইন্টারনাল লিঙ্ক থাকবে, এক্সটার্নাল লিঙ্ক থাকবে। প্রত্যেকটা আর্টিকেল এসইও ফ্রেন্ডলি হবে। দ্বিতীয়ত, সেই আর্টিকেল গুলো 100% ইউনিক হইতে হবে, কোথা থেকে কপি করা না। তো আমি আপনাকে 100% ইউনিক আর্টিকেল কিভাবে নেয় সেটা কিন্তু শিখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে কারণ, সেই কারণ হচ্ছে যে এই সাইটটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিবেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিলে সোশ্যাল মিডিয়া থেকে কিছু ট্রাফিক আপনার সাইটে ঢুকবে, এটা সাইটের জন্য প্লাস পয়েন্ট। সেখান থেকে আপনার কিন্তু অ্যাডসেন্স আর্নিংটা হবে। অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানোর আগে অ্যাটলিস্ট মিনিমাম কিছু ট্রাফিক আপনার সাইটে দেখাইতে হবে। তাহলে এই ট্রাফিক গুলো কোথায় পাবেন? এই ট্রাফিক গুলো পাওয়ার জন্য আমাদের একটা ছোট্ট ব্ল্যাক হ্যাট মেথড আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন? ব্ল্যাক হ্যাট মেথডটা আমি একটু দেখাই আপনাদেরকে। ভিউ ব্লগে ক্লিক করি, এটা হচ্ছে আমার ব্লগের ইউআরএল। ওকে, আমি ব্লগের ইউআরএলটা প্রথমে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাকে একটা ব্রাউজারে যেতে হবে, সেই ব্রাউজারটার নাম হচ্ছে টর ব্রাউজার। তো টর ব্রাউজারের সাথে আপনারা সবাই মনে হয় পরিচিত, তাই না? এমন, এখানে এমন কেউ নাই যে টর ব্রাউজার নাম শুনেন নাই আর টর ব্রাউজার সম্বন্ধে জানেন না। টর ব্রাউজার হচ্ছে ডিপ ওয়েবের একটা ওয়েবসাইট, ডার্ক ওয়েবের একটা ওয়েবসাইট, যারা বিভিন্ন ধরনের ব্ল্যাক হ্যাট মেথড নিয়ে কাজ করে, বা যারা হ্যাকার আছে, প্লাস পাশাপাশি আপনি যদি একটু ব্ল্যাক হ্যাট সম্বন্ধে জানেন তাহলে এই জায়গা থেকে আপনি খুব সহজে এই জিনিসগুলো জানতে পারবেন, ঠিক আছে? তো আমি এটা ওপেন করি। তাহলে আমি, আচ্ছা এটা ডাবল হয়ে গেছে, ডাবল ক্লিক করছে, একটা ওপেন হলেই তো হবে। আচ্ছা এখানে টর্চ সার্কিটটা ওপেন, এই যে ওপেন হয়ে গেল টর্চ সার্কিটটা। এখন এই টর্চ সার্কিটে আপনি ফুল ভিউ করতে পারবেন না এটাকে, হ্যাঁ এতটুকুই থাকবে। যখন এটা ফুল ভিউ করবেন তখন এটাতে তো এখানে এটা দিলাম, দেওয়ার পরে এটাতে ভিজিটে ক্লিক করছি। তারপর এখান থেকে এটাকে 0 মিনিট করতে হবে, এটাকে ধরেন আমি less than 10 সেকেন্ড করে দিলাম, করে এটাকে ইনেবল করে দিব। জাস্ট শেষ, কোনো কাজ নেই। চলে আসেন, এখানে 13 আছে। ওইটা বোঝা লাগবে না, ওইটা আপনাদের বোঝানো যাবে না। এটা 1 থেকে 2 মিনিট পরে রিলোড দিলেই হবে, হ্যাঁ। 15। আর কোনো কাজ নাই, জাস্ট বসে থাকবো, এর মতো কাজ করতেছে। চাইলে আরেকটা ট্যাবের মধ্যে এটা দিয়ে রাখতে পারি, আরেকটা ট্যাবের মধ্যে আরেকটা আর্টিকেল দিয়ে রাখি, হয়ে গেল। পোস্ট, কপি লিংক অ্যাড্রেস, এখানে যতগুলো ট্যাবের মধ্যে খুশি আপনি দিতে পারবেন, প্রত্যেকটা ট্যাবের মধ্যে এটা রান থাকবে। 0 10, এটা এনেবল করে দিলাম। এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, এরকম আপনি চাইলে এখানে 100টা ইচ্ছা হলে 100টাই দিতে পারেন, চাইলে আপনার সাইটে একসাথে 100টা পেজে ভিউ হবে, ঠিক আছে? রিলোড দেন। অটো রিফ্রেশার,
এই যে দুইটা হয়ে গেছে। টোটাল স্ট্যাটিস্টিক্স দেখি এখন 22। এটা দিয়ে রাখবেন, আর কোনো কাজ নেই। ট্রাফিক সোর্সের মধ্যে যাই। ট্রাফিক সোর্স হচ্ছে intriGoogle.com পেজ ভিউ 1। অডিয়েন্সটা দেখে আসি কোথা থেকে আসতেছে ভিজিটর। ভিজিটর আসতেছে হচ্ছে ক্রোম থেকে, উইন্ডোজের মাধ্যমে। বাংলাদেশ থেকে 12টা, সুইজারল্যান্ড থেকে আসছে 3টা, আর আননোন রিজন থেকে 2টা আসছে। ফ্রান্স থেকে একটা ভিজিটর অলরেডি চলে আসছে, ইউএসএ থেকে একটা আসছে। ঠিক আছে, আচ্ছা এখন আবার ওভারভিউতে যাই। আচ্ছা 22 আছে না, ঠিক আছে, রিলোড দিই। 27। আচ্ছা যাই হোক, তো আছে কিছু মেথড আর কি, যাই হোক সমস্যা নেই। এখন ক্লাস শেষ করি। এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই ওয়েবসাইটটার মধ্যে আরো কিছু আর্টিকেল দিতে হবে। আর্টিকেল দেওয়ার পরে এই সাইটটা সুন্দর করে সাজাতে হবে। তো এই সেম ভাবে আপনি আরেকটা সাইট খুলতে পারেন, সেটার নাম হচ্ছে wordpress.com। wordpress.com একটা ওয়েব 2.0 হোস্টেড ওয়েবসাইট, যে ওয়েব 2.0 হোস্টেড ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিংক নিতে পারি। আহ, এই যে, তাহলে এটার সাবডোমেনটা কেমন হবে দেখেন। এই সাইটের সাবডোমেন হচ্ছে something.blogspot.com। তাহলে এটা যে যদি আমরা একটা ফ্রি ওয়েবসাইট খুলি, সেটার সাবডোমেন হবে হচ্ছে something.wordpress.com, এরকম হবে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস থেকে অ্যাকাউন্টটা খোলা খুবই ইজি, এবং এখান থেকে সাইট খোলা খুব ইজি। এটা আপনাদের হোম টাস্ক থাকবে, ঠিক আছে, আপনাদের বাসায় কাজ থাকবে যে এই ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে কাজ করে। তো আমি একটু জাস্ট শর্টে দেখা দিচ্ছি। এখানে গেট স্টার্টেড এ ক্লিক করবেন। গেট স্টার্টেড এ ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট খুলতে বলবে। তো জাস্ট আপনি আপনার জিমেইল দিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই যে কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস টেড্রেস দিয়ে, আপনার ইউজারনেম দিয়ে, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে এখানে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো যাই হোক, এখানে আমার অ্যাকাউন্টটা খোলাই আছে, এই কারণে আমি অ্যাকাউন্টটা এখান থেকে খুলতেছি না। আমি জাস্ট এখান থেকে ডিরেক্ট লগ ইনে ক্লিক করব। ডিরেক্ট আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকে যাবো। এখানে লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করবো, কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন করবো আমি। আমি এই জিমেল দিয়ে ঢুকি। তো যখন আপনারা ঢুকবেন তখন আপনাদেরকে একটা সাইট ক্রিয়েট করতে বলবে। হুম, তো আপনারা একটা সাইট খুলে নেবেন। এখানে মাই সাইটে যাই, গেলে দেখেন যে আমার এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সাইট গুলো চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু খুলে দিয়ে দাও। তো এই যে দেখেন একটা সাইট এখানে ক্রিয়েট করা আছে। সুইচ সাইটে যাই, অনেকগুলো সাইটই খোলা আছে। আমার গ্রুপ বাই এর জন্য করা আছে, আমার কেটি মেলার জন্য করা আছে। এটা হচ্ছে গ্রুপ বাই এর জন্য। হ্যাঁ, আমি যদি এখানে ভিজিট সাইটে ক্লিক করি তাহলে আমার সাইটটা একটু দেখি। এই যে গ্রুপ বাই টুলস বিডি ডট ওয়ার্ডপ্রেস ডট কম। ঠিক আছে, আর একটু আগে যে খুলছিল আমরা ব্লগ স্পট থেকে, হয়েছিল ডট ব্লগ স্পট ডট কম। আর ওয়ার্ডপ্রেস থেকে সাইট গুলো খুললে হয় হচ্ছে ডট ওয়ার্ডপ্রেস ডট কম। তো এটা হচ্ছে সেই সাইট ছিল, সেই ব্লগ ছিল আর কি। হ্যাঁ, তো এই ব্লগ থেকেও আমি ব্যাকলিংক নিছিলাম আমার সাইটের জন্য। এখানেও পেজ ক্রিয়েট করা যায়, এখানে সবকিছু করা যায়। তো এইটা আপনাদেরকে আমি দেখাবো না, এটা তবে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ডাবল। একটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে সাইট বানাবেন, এখানে কিভাবে পোস্ট করবেন, সেটা নিজেদের খুঁজে বের করতে হবে। অথবা আপনারা ইউটিউবের হেল্প নিতে পারবেন, আপনারা গুগলের হেল্প নিতে পারেন। নিয়ে এই কাজ টোটালি আপনাদের নিজেদের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লগ স্পট, এটাও আপনাদের নিজেদের বানাইতে হবে। আচ্ছা, এখানে সাথে সাথে রিলোড দি কত হইলো, 65 হয়ে গেছে। আচ্ছা, তারপর
এরকম সাইট আপনারা বানাবেন, মেনিটেনি সবকিছু ঠিক করবেন, এভরিথিং করবেন, করে এখানে আপনারা প্রত্যেকে 10টা করে আর্টিকেল পাবলিশ করবেন, এটা আপনাদের কাজ। এবং এই কাজগুলো এখনই করবেন, আপনারা ব্লগ স্পট সাইট এই মুহূর্তে বানাবেন, ঠিক আছে? এই মুহূর্তেই আমি আপনাদের ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ হচ্ছে যে এই ব্লগ স্পটের সাইট বানাবেন আপনারা। এই ব্লগার আমি যেভাবে সাইট বানালাম ব্লগ স্পটের, এই সাইট বানাবেন। আমি থিমের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, এই থিমটাই ডাউনলোড করবেন, করে আপনারা সাইটটা বানাবেন। বানানোর পরে আপনারা কিছু আর্টিকেল পাবলিশ করবেন, 8 থেকে 10টা আর্টিকেল পাবলিশ করবেন। পাবলিশ করে সেই আর্টিকেল গুলো থেকে কোনো ব্যাকলিঙ্ক নেওয়ার দরকার নাই, তখনই নিবেন না, আমি যখন বলবো তখন ব্যাকলিঙ্ক নিয়েন। আর যদি ব্যাকলিঙ্ক নিতেই চান, তাহলে হচ্ছে এই যে আমার এই ব্লগ স্পট সাইট থেকে লিংক দিয়ে দিন, এই যে এই সাইট থেকে ব্যাকলিঙ্ক দিয়ে দিন, ঠিক আছে? এই সাইট থেকে ব্যাকলিঙ্ক দিয়ে। ব্যাকলিঙ্ক কিভাবে দেয় সেটা তো দেখাই দিলাম, কারণ এই যে এখানে পোস্ট সেকশনের মধ্যে যে আমরা জাস্ট পোস্টের মধ্যে থেকে এক্সটার্নাল লিংক করছি, করে আমাদের সাইটে ব্যাকলিঙ্ক নিছে, তাই না? আমার ক্রিয়েটিভ নিলের জন্য ব্যাকলিঙ্ক নিছে। তো এই ব্লগ সাইটের জন্য আপনার ব্যাকলিঙ্ক নেবেন, ঠিক আছে? তাহলে আমি এই নোটপ্যাড এডিট করি। এটা হচ্ছে থিম ফাইল। আর টাস্ক 1, 1 নম্বর টাস্ক হচ্ছে যে ক্রিয়েট এ ব্লগ স্পট সাইট, পোস্ট 10 আর্টিকেলস, ক্রিয়েট, আচ্ছা, গিভ backlink to this site। আমার এই যে ক্রিয়েটিভ বিডি ডট বিডি ডট ব্লগ স্পট ডট কম, ব্লগ থেকে ব্লগকেই লিঙ্ক দেন, সমস্যা নেই, সমস্যা। ব্লগ স্পট ডট কম এই সাইটকে লিঙ্ক দেবেন, ওকে, এটাকে লিঙ্ক দেবেন। তাহলে আপনার এই এসইও রিলেটেড ব্লগই খুলতে হবে, আমি যেমন খুললাম, ঠিক আছে? এটা হচ্ছে টাস্ক 1। তারপরে টাস্ক 2 হচ্ছে ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম wordpress.com। তারপরে ঠিক নিচের কাজগুলো আবার রিপিট করবেন, 10টা আর্টিকেল এখানে পোস্ট করবেন এবং এই সাইটের জন্য ব্যাকলিঙ্ক দিবেন, ঠিক আছে? এই যে এই সাইটের জন্য। আপনাদের ছুটি আছে না? ও আচ্ছা, আপনাদের তো ছুটিই নাই না, কালকেই তো ক্লাস না? আচ্ছা ঠিক আছে, জান, এটার জন্য 3 দিন, এটার জন্য 3 দিন সময় দিচ্ছি, ওকে? টাইম ইকুয়াল টু 3 days। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাস দেখাবেন, ঠিক আছে? আমি এটা আপনাদের, আবার ভিডিও তো দিচ্ছি, আবার কেন? এরকম করলে পিছায় যাব তো। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। না 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 না, ডিফারেন্ট আর্টিকেল হবে, সো আপনাদের 20টা আর্টিকেল বের করতে হবে, আমি যেভাবে দেখাইছি ওইভাবে। দেখাইছি না আপনাদের, সে করা কাজও করাইছি তো আপনাদের, ইউনিক আর্টিকেল কিভাবে বের করে সেটা। আর্টিকেলের জন্য, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ, আমি বলে দিচ্ছি। হুম, আসতেছি। উম, আচ্ছা, ধরেন এখানে সার্চ করলাম এসইও বাংলা, এভাবে সার্চ করলাম, হ্যাঁ? এটা বাংলায় লিখবেন আপনারা, বাংলায় লিখবেন।
এই যে এসিও শিক্ষা অনলাইনে আয় করুন, এটা আইটি বাড়ির পোস্ট। তারপরে এটা হচ্ছে webschool.com, এটা হচ্ছে এসইওর বাংলা টিউটোরিয়াল, এখানে আছে দেখেন ওয়েব স্কুল। সাইটটা মনে হয় রিসেন্ট র্যাঙ্ক করছে গুগলে। এখানে দেখেন সুন্দর সুন্দর পোস্ট আছে, হ্যাঁ। তো গুগল ট্রান্সলেট লাগানো থাকলে জাস্ট এখান থেকে ইংলিশে ক্লিক করলে এইটা আর্টিকেলটা ইংলিশ হয়ে যাবে, ইংলিশে কনভার্ট হয়ে গেছে, দেখছেন? তো এই আর্টিকেলটাই আপনি ব্লগ স্পটের মধ্যে পোস্ট করে দিবেন, শেষ। এটা গ্রামালিতে ফেলার দরকার নাই, তাহলে আপনাদের একটু টাইম বাঁচবে, ঠিক আছে? তো এই কাজ কোনো কাজ বলেন, এটা কোনো দেখানোর কাজ হলো? এখন বুঝছেন জিনিসটা? হ্যালো, দেখেন পুরো সাইটই ইংলিশ হয়ে গেছে, আপনি যে আর্টিকেল খুশি সেই আর্টিকেল এখন ইংলিশে নিতে পারবেন, যে জানেন এটা অটো ইংলিশ হয়ে যাবে, আপনার আর কোথাও হাতে দিতে হবে না। এই দেখলে পেজটা লোড নিতে যা টাইম বাকি, লোড নেওয়ার সাথে সাথে ইংলিশ হয়ে যাবে, এটা অটো, অটো, কিচ্ছু করা লাগবে না আর। মানে আর কোনো কষ্টই নেই, একটা সাইট থেকে আপনি 10, 15, 20, 30 আর্টিকেল পাবেন, স্যার আর কোনো চিন্তাই নেই এটা নিয়ে। আর কোনো প্রশ্ন আছে এগুলা নিয়ে? 128। এখন টর্কে থামাই। বাবা তুই থাম, আর দরকার নেই আজকে, এনাফ। ওইটা ওইটা হচ্ছে ইয়া হয়ে যায়, ইনফরমেশন লিক হয় আর কি। বানাইছি কোনো ভিপিএন না, শর্ট সার্কিটের মধ্যে হচ্ছে আমার একটা কোড বসানো আছে, কোডের কারণে এই জিনিসটা হয়। হবে না, হবে না। না ভিপিএন না, ওটার মধ্যে অটো ভিপিএন আছে, না না হবে না, এইভাবে হবে না। একটা কোড বসানো আছে ওইটাতে, আর এবং একটা এক্সটেনশন বসানো আছে, এক্সটেনশনটার নামটা বলে দিচ্ছি, কোডটার নাম বলিনি। ওই কোডটা বললেই পারবেন এটা আর কি। আর দেখেন নেদারল্যান্ড থেকে আসছে 28টা, ইস্তোনিয়া থেকে আসছে 28টা ভিজিটর, সেই লেন্স থেকে না কি সাইট আমি জীবনে নাম শুনি নেই, 34টা আসছে। বাংলাদেশ থেকে 14টা, জার্মানি থেকে আসছে 9টা, সুইজারল্যান্ড থেকে 6টা, অস্ট্রিয়া থেকে 5টা, ইউ আননোন রিজন থেকে 2টা আসছে, ফ্রান্স থেকে একটা, ইউএসএ থেকে একটা। আপনারা যখন ফাইবারে যাবেন, এটা কিন্তু একটা ইনকামের মাধ্যম, বুঝছেন? আমি যে জিনিসটা এখন দেখালাম, ফাইবারে যাই একটু দেখি। এই যে ডিজিটাল মার্কেটিং সেকশনের মধ্যে নিচের দিকে আসি, ওয়েব ট্রাফিক নামের একটা সেকশন আছে। এখানে দেখবেন যে অল্প টাকায় যে আই উইল সেন্ড রিয়েল 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক ফর 1 মান্থ, সে 1 মাসে 1 মিলিয়ন ট্রাফিক দিবে একটা সাইটে, $20 থেকে শুরু। আই উইল সেন্ড গুগল অর্গানিক ট্রাফিক 1 মান্থ, আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি ইউএস সুইচ ট্রাফিক 30 ডেজ, 30 দিনে সে ট্রাফিক দিবে। আই উইল ড্রাইভ, হুম, তারপরে সে 4 লাখ ওয়েবসাইট ট্রাফিক দিবে ওয়ার্ল্ড ওয়াইড, অর্ডার করছে 40টা। তাহলে 90% যে আমি যেভাবে ট্রাফিক গুলো দিচ্ছি এভাবে দিবে। পেজ ভিউ এর সেশনটা বাড়াই দিবে, বাড়াই দিলেই মনে করেন ট্রাফিক এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, ট্রাফিক আর ধরতে পারবে না গুগল, বুঝতে পারছেন? পেজ ভিউটা বাড়াই দিবে, আমি 10 সেকেন্ড দিচ্ছি, ওইখানে জাস্ট পেজ ভিউটা মনে করেন যে 30 বা 50 সেকেন্ড করে দিবে, ঠিক আছে? করে দিয়ে বসাই দিবে। ধরেন আপনার একটা পিসি আছে, ওই পিসিতে আপনি একটা টর ব্রাউজার ওপেন করে আপনি মনে করেন যে 100টা ট্যাব ওপেন করে দিয়ে রাখছেন, 100টা ট্যাব থেকে যদি প্রত্যেক মিনিটে ভিজিটর আসে, 1 মিনিট করে পেজ ভিউ হলে এনাফ। একদিনে কেন, 1 মাসে, 1 মাসে, 1 মাসে, একদিনে তো এত দিবই না, একদিনে তো এত দিবই না, সমস্যা হবে। কিন্তু লাভ হচ্ছে কি যে এই সাইটে যখন ট্রাফিক অনেক বেশি হবে তখন অ্যালেক্সা র্যাঙ্ক ইমপ্রুভ হয়ে যাবে। অনেকে অ্যালেক্সা র্যাঙ্ক ইমপ্রুভ করানোর জন্য কিন্তু হায়ার করে, ফ্রিল্যান্সার হায়ার করে, তখন ওদেরকে এইভাবে ট্রাফিক দিয়ে অ্যালেক্সা র্যাঙ্ক ইমপ্রুভ করানো সম্ভব।
তো বিভিন্ন রকমের কাজ আছে যে সমস্ত কাজ দিয়ে আপনারা এই সার্ভিস গুলো দিতে পারেন। তো এগুলো খুবই সিক্রেট এবং খুবই ব্ল্যাক হ্যাট মেথড। এই টর ব্রাউজারটা আমার আগে প্রথমে বানানো লাগছে এখানে। এটার এই যে ব্রাউজার সেকশনের মধ্যে আমি যা দেখাই দিচ্ছি এটা কোথা থেকে করতে হবে, এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে টর ব্রাউজারের মধ্যে যাবেন, যাওয়ার পরে এটার যে আবার টর সেকশনের মধ্যে যাবেন। না, এই যে এখান থেকে আইপিটা চেঞ্জ করে দিতে হবে, বুঝছেন? এখানে আইপির মধ্যে একটা কোড বসাতে হবে আর কি, আইপিটা চেঞ্জ করে দিতে হবে। এইভাবে আপনার এই টরের এই সেকশনটা চেঞ্জ করতে হবে, আরেকটা ছোট কোড বসাতে হবে, আমি আপনাদের এটা বলে দিব নি মেথডটা, বুঝছেন? ওই মেথডটা দিবেন আর টরের যে মজিলা আছে মজিলার মধ্যে একটা ইয়া লাগাবেন, কি বলে, এক্সটেনশন লাগাবেন অটো রিফ্রেশারের। লাগালেই এই সিস্টেমটা খুব সহজে করা সম্ভব। এত ইজি একটা জিনিস, বাট দেখেন এরা কি পরিমাণে টাকা কামায় খাচ্ছে এই ফাইবার থেকে, খালি এই একটা জিনিস দিয়ে। কিন্তু এরা কোনোদিনও বলবে না, এখানে বলবে অর্গানিক ট্রাফিক দিব, এই সেই হাবি জাবি টার্গেটেড ট্রাফিক, নিশ রিলেটেড ট্রাফিক, আসলে কিছুই না। এই টার্গেটেড ট্রাফিক, নিশ রিলেটেড ট্রাফিক মানে বুঝে এরা। আর কি পরিমাণে খরচ জানেন নিশ রিলেটেড টার্গেটেড ট্রাফিকের? বা অর্গানিক ভিজিটর আসে, এসইও ছাড়া অর্গানিক ভিজিটর সম্ভব না, কখনোই সম্ভব না। রিয়েল এসইও ছাড়া অর্গানিক ভিজিটর সম্ভব না। ওকে? এই যে বলতেছে জার্মানি থেকে দিব, এটা দিবে, ওই টর দিয়েই দিবে। আমিও চাইলে এটাই দিতে পারবো, আমার টরে জাস্ট আমি আইপিটা জার্মানির বসাই দিব, সব ট্রাফিক জার্মানির চলে আসবে। বুঝতে পারছেন? আর কিচ্ছু না। সো আপনাদের প্রত্যেকটা বই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আপনারা জাস্ট এখান থেকে মানে সেই সোর্স ক্রিয়েট করতে পারবেন যদি এই মেথড গুলো কাজে লাগান। যাই হোক, ওইটা থার্ড পার্টি মেথড। আপনারা যে মূল কাজ দিলাম সেটা আগে করেন, সেটা হচ্ছে এই ওয়েব 2.0 সাইটটা ক্রিয়েট করবেন, ডিজাইন করবেন, পোস্ট করবেন, ব্যাকলিংক দিবেন, শেষ। ক্লিয়ার? এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আছে?